আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি আবির ভাইয়া, তুমিই তো আমাকে বাধ্য করেছিলে। আমার কাছে যে আর কোনো উপায় নেই বৃষ্টি। তার উপর আবার আমার ফ্রেন্ডকে বিয়ে করছো। হাসালে আমায়, প্রথমে আমাকে জোর করলে, এখন আমাকে মায়ায় ফেলে নিজের পথ দেখছো তুমি। আমার সামনে মৌটুসিকে বিয়ে করবে আর আমি তোমাদের বিয়ের সব আয়োজন করব। অনেক সুন্দর তাই না আবির ভাইয়া? তুমি আমাকে ভাইয়া বলছো কেন? আসল সম্পর্কটা এখন থেকেই মানার চেষ্টা করছি। আবার কেন এসেছো আমার কাছে? আমি তো তোমাদের গায়ে হলুদে সব ব্যবস্থা করেই দিয়ে এসেছি। এতক্ষণে তোমাকে খোঁজা শুরু হয়ে গিয়েছে। যাও, হলুদ বাটা মেখে সে বাটিটা দাও, সেটাও তো মৌটুসির কাছে নিয়ে যেতে হবে। যাই হোক, আমি তো তোমার মামাতো বোন বলে কথা, আদরের ছোট বোন। তোমার বিয়ের সব দায়িত্ব তো পালন করছি। যাও যাও, বিয়ের সময় ঘনিয়ে আসছে তোমার, নতুন জীবনের জন্য শুভকামনা। বলেই ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল আবিরকে। দরজা আটকে সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল বৃষ্টি। সে নিজেকে বুঝতে ব্যর্থ হচ্ছে। সে কি ভাবছে এই মুহূর্তে সেটাই ধরে উঠতে পারছে না। নিজেকে নিজের কাছেই বড্ড অচেনা লাগছে। কান্না পাচ্ছে প্রচুর। অবশ্য কম সময় তো হয়নি আবিরের সাথে রিলেশনের, 4টা বছর। এর মাঝে নানান ঘটনার সম্মুখীন হলেও গত 4 বছরের মধ্যে যতগুলো সাদৃশ্যপূর্ণ ঘটনা ছিল তার মধ্যে আবিরের সাথে সম্পর্কে থাকাও একটি। হুট করে চেনা মানুষটা অচেনা হয়ে গেলে কারই বা ভালো লাগবে? আজও ভাবি বৃষ্টি, সে কি আদৌ আবিরকে চিনেছিল নাকি চিনতেই পারেনি? আবিরের সাথে বৃষ্টি চেনা জানা ছোট কাল থেকেই। আবির বৃষ্টির ফুফাতো ভাই, বৃষ্টির বাবারা 2 ভাই বোন। সেই সূত্রে আসা যাওয়া ছিল 2 পরিবারের অবাধ। বাড়ি কাছাকাছি হওয়ায় যাত্রায় সমস্যা হতো না তেমন প্রথম দিকে। তারপর হঠাৎ অ্যাক্সিডেন্টে আবিরের বাবা মারা গেলে আবিরের দাদির চরিত্রের পরিবর্তন আসে, যার ফলাফল হিসেবে বৃষ্টির বাবা একসময় নিজের বোনকে তাদের পাশের ফ্ল্যাটে নিয়ে আসার ব্যবস্থা করেন। সেই থেকেই তারা একসাথে থাকে। শুরুর দিকে আবিরের প্রতি বৃষ্টির ভাই ব্যতীত অন্য কোনো মনোভাব ছিল না। হঠাৎ করে 4 বছর আগে আবির বৃষ্টিকে প্রপোজ করে। তখনকার দৃষ্টিকোণ থেকে ভেবে বৃষ্টি রিজেক্ট করেছিল আবিরকে। তারপর থেকে আবিরের চরিত্রে আসে পরিবর্তন। সে বৃষ্টির সাথে অন্য ধরনের আচরণ করত। তার প্রতিটা কথায় বৃষ্টি আলাদা অর্থ খুঁজে পেত, যেটা বুঝতে সমস্যা হতো না বৃষ্টি, তবে মানতে চাইতো না সে। আবিরের কাজ কর্ম আর পাগলামির কাছে একসময় বৃষ্টি হার মেনে নেয়। তারপর থেকে শুরু হয় তাদের সম্পর্ক। অবশ্য এটা শুরু হওয়ার পরেও তারা যে সম্পর্কে আছে এমন কোনো কাজ করেনি কখনো। ঘুরতে গেলে পরিবারের সাথে গিয়েছে, খাওয়া দাওয়ার জন্য সেই পরিবারই থাকতো, আলাদা করে কখনো দেখা করেনি ওরা। তবে কথা বলেছে মাঝে মাঝে। বৃষ্টির এই মনেও হয়েছে যে আবিরের সাথে তার যোগসূত্র শুধু মুখে ভালোবাসি বলা পর্যন্তই সীমাবদ্ধ। তার মধ্যে আবির বলতো শুধু কথাটা। বৃষ্টি তো শুধু একবার বলেছিল আবিরের জোর করায়, তারপর একটা সময় বন্ধ হয়ে যায় সেসব। সত্যি কি তাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক ছিল? বৃষ্টি নিজেকে চিনতে পারে না। গত 4 বছর নিজের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করেছে বৃষ্টি। এতদিন মনে হয়নি এমন, কিন্তু গত কয়েকদিন ধরে তার মনে হচ্ছে সে সেই আগের বৃষ্টি নেই, সে বদলে গিয়েছে। কিন্তু কেন, কোন দিক থেকে বদলেছে সেটাও ঠাউর করতে পারছে না। মূলত কোনো ভাবনাই ভাবতে পারছে না সে। কয়েকদিন আগে হুট করে বৃষ্টির ফুপু এলেন বৃষ্টির বাড়িতে। সাধারণত ভাইয়ের বাড়ি পাশে হলেও তিনি তেমন আসতেন না এদিকে। নিজের ফুপুকে দেখে বেশ খুশি হলো বৃষ্টি। তার আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল সে। কিন্তু ফুপু তাকে টেনে নিয়ে এসে বসিয়ে দিলেন। তারপর তিনি কথা বলা শুরু করলেন। হ্যাঁ রে বৃষ্টি, তোর এক বান্ধবী আছে না মৌটুসি? হ্যাঁ আছে, কেন? ওকে না আমার আবিরের জন্য খুব পছন্দ হয়েছে রে। কিন্তু আমি চাই তুই ওদের বাড়িতে কথাটা তোল। আমি তো আর হুট করে চলে যেতে পারি না, একটা ব্যাপার আছে না। নিজের ফুপুর এমন কথায় বিশাল অবাক হলেও শান্ত হয়ে বসেছিল বৃষ্টি। তার বিরুদ্ধে গিয়ে কোনো কথা মুখ থেকে বের করতে পারেনি সে। অপেক্ষা করে আবিরের। ফুপুর বারবার এক প্রশ্ন করায় শুধু কোনো মতে মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে যায়। সেটাকে তার ফুপু হ্যাঁ হিসেবেই ধরে নিয়েছিল সেদিন। এরপর আবিরের কাছ থেকে কোনো কথা শোনেননি সে এই নিয়ে। ভেবেছিল আবির হয়তো জানে না, তাই প্রতিবারের মতো স্বাভাবিকভাবেই কথা বলেছে। কিন্তু আবিরকে বলবে বলবে করে বলা হয়নি প্রতিবার। আবিরের সাথে স্বাভাবিক কথাবার্তায় এতটাই ডুবে যেত যে কল কাটার পর মনে পড়তো বিয়ে নিয়ে কথা বলার বিষয়টা। কিন্তু এরপর আবিরকে ফোন করলে আর পাওয়া যেত না। তাতে বাবা মাকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে উঠতো না। বাবা মায়ের থেকে শুধু আবিরের বিষয়টাই গোপন রেখেছিল সে। বাকি সবটা পানির মতো পরিষ্কার ছিল বৃষ্টির বাবা আর মায়ের কাছে। এমনকি ছোট ভাই বিভোর পর্যন্ত এ নিয়ে কিছুই জানতো না। অবশ্য তার জানার কথাও নয় এই বিষয়ে। ফুফুর জোড়াজুড়িতে মৌটুসির বাড়িতেও আবিরের কথা তুলেছিল একবার। ফুফু নিজে সামনে দাঁড়িয়ে থেকে বৃষ্টিকে কল করিয়েছিলেন মৌটুসির বাবা মাকে। সেখান থেকেই শুরু হয় সবটা। আবিরকে জানানোর পর আবির খাপছাড়া ভাবেই ছিল। এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তার মাঝে। মৌটুসির সাথে আবিরের বিয়ে ঠিক হলো। বিয়ের জামা কাপড় সহ অন্যান্য সবকিছু কেনাকাটা হলো। সবটাই স্বাভাবিক, যেন দুজনের মতোই বিয়েটা হচ্ছে। বৃষ্টির ভূমিকা ছিল এক্ষেত্রে আবিরের বোনের। নিজের বিয়ের সব কাজে ছিল নিজের মন মতো পুরো বাড়ি সাজানোর দায়িত্ব নিয়েছিল যেন।
সব কাজে নিজেকে ব্যস্ত রেখেছিল সে। আবিরের খাপছাড়া মনোভাবও বৃষ্টির বোঝার বাইরে ছিল। এত কিছুর পর আজ আবিরের গায়ে হলুদ। আজ হলুদ বাটার সময় পাশে বসে থাকা ফুপুই তাকে হঠাৎ বলে উঠল, যাক, আমার ছেলে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করেছে শেষমেশ। ভালোবাসি মানে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে বৃষ্টি। ফুপু সাথে সাথেই উত্তর দেন, মৌটুসিকে তো আবির অনেক আগে থেকেই ভালোবাসে, যদিও আমি জানতে পারি কিছুদিন আগে। এতদিন তো মৌটুসি করে পাগল করে দিয়েছিল, বিয়ে করলে নাকি ওকেই বিয়ে করবে, আর কাউকে না। পুরো কথা শেষ না হতেই আবির বৃষ্টির হাত ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করে। পেছনে আবিরের মা প্রশ্ন করলেন কয়েকবার, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? কিন্তু কোনো উত্তর এলো না। আবির বৃষ্টিকে ঘরে নিয়ে এসে বললে বৃষ্টি বলেছিল কথাটি, কিন্তু আবির পুরো কথাটাই ঘুরিয়ে দেয় নিজের দিক থেকে। হঠাৎ করে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় বৃষ্টি স্থির করে নিজেকে কিছু সময় দেওয়ার, তারপর না হয় বাকিটা ভাবা যাবে। এই মুহূর্তে তার কি প্রতিক্রিয়া দেখানো উচিত সেটাই বুঝে উঠতে পারেনি বৃষ্টি। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো কিছুক্ষণ আগে। বৃষ্টি নিজে দাঁড়িয়ে থেকে সবটা সামলে নিয়েছে। যতই হোক, নিজের ফুফাতো ভাই আর বান্ধবীর বিয়ে বলে কথা, সামনে না থাকলে তো হাজার কথা উঠবে বিয়ে বাড়িতে। গায়ে হলুদ শেষ হলে সেটা নিজে মৌটুসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সে। তার গায়ে হলুদ শেষ হতে হতে অনেকটা সময় লেগে যায়। শেষে বিয়ে যেই কমিউনিটি সেন্টার হবে সেখান থেকে ঘুরে এসে নিজের ঘরে চলে যায় বৃষ্টি। বিছানায় নিজেকে এলিয়ে দিতে ঘুমের রাজ্যে পাড়ি দিতে বেশি সময় লাগে না বৃষ্টি। চোখ মিলে তাকাতেই বৃষ্টি নিজেকে একটা ফুলে সজ্জিত ঘরে আবিষ্কার করে। একটু ভালো করে সব দিক দেখতেই বুঝতে পারে সে নিজে একটা বাসর ঘরে আছে, যেটা সে নিজেই আবিরের জন্য সাজিয়েছিল। ঠিক একই রকম ঘর। আর একটু ভালো করে মনে করার চেষ্টা করতেই বুঝতে পারে না, ঘরটা তো এখনো সাজানো হয়নি। শুধু যারা সাজাবে তাদের সাজানোর ধরনটা বলে দেওয়া হয়েছিল, যেটা নিখুঁতভাবে বৃষ্টির সামনে বর্তমানে সজ্জিত। দরজা খট করে খোলার শব্দে সামনের দিকে তাকায় বৃষ্টি। সে অবাক হয়, সে নিজে কি করে বিয়ের সাজে এই বাসর ঘরে বসে আছে। নিজের শরীরের দিকে তাকাতেই বুঝতে পারে তার শরীরে যেই শাড়িটা সেটা সেই একই বিয়ের শাড়ি যেটা আবির মৌটুসির জন্য পছন্দ করেছিল। মুহূর্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। তাহলে কি সত্যি আবিরের কোনো ব্যবস্থা হয়েছে যার জন্য আবিরকে আর মৌটুসিকে বিয়ে করতে হয়নি? তার সাথে আবিরের বিয়ে হয়েছে? জানা নেই। আবার দরজা খোলার কথা মনে পড়তেই সেদিকে তাকায় বৃষ্টি। আবির বিয়ের শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। আবিরকে দেখতে খারাপ লাগছে না, কিন্তু এই শেরওয়ানিটা মৌটুসি পছন্দ করেছিল আবিরের জন্য। ভাবতেই সেই হাসিটা মুখ থেকে সরে গেল। আবির যখন এসে তার হাত ধরে টান দিল, তখন তার নজরে এলো আবিরের মুখটা। চোখ লাল হয়ে এসেছে, মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে। বৃষ্টি চিনতে পারল না আবিরের এই রূপ। আবির টেনে টেনে তাকে ঘর থেকে নিয়ে গেল। এবার বৃষ্টি খেয়াল করলো আবির যেন তার আত্মাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর সে নিজে অবস্থানেই বসে আছে। আবির তার ভেতর থেকে একটা অস্তিত্ব টেনে নিয়ে গেল, আরেকটা অস্তিত্ব সেখানেই রেখে গেল। বৃষ্টি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো তার পরনে সেই গায়ে হলুদ শাড়িটা। এটা পরে বৃষ্টি ঘুমোতে গিয়েছিল বাড়ি ফিরে। বৃষ্টি অপেক্ষা না করেই তাদের পিছু পিছু গেল। বৃষ্টির মনে হচ্ছে তার সামনে একটা সিনেমা চলছে, আর সে সেই সিনেমার মধ্যে দাঁড়িয়ে সম্পূর্ণটা দেখতে পারছে, তাদের সাথে হেঁটে যেতে পারছে। তার সামনেই আরেকটা বৃষ্টি বিয়ের সাজে আবিরের পিছু পিছু হেঁটে চলেছে। আবির সেই বিয়ের সাজের বৃষ্টিকে নিচে ফ্লোরে ছুঁড়ে মারলো। কথা থেকে একটা চাবুক এনে বৃষ্টিকে মারতে শুরু করলো। বিয়ের সাজে থাকা বৃষ্টি বারবার কাকুতি মিনতি করছে তাকে যেন না মারা হয়। আর দাঁড়িয়ে থাকা বৃষ্টি চিৎকার করে বলছে, পাল্টা মার দাও বৃষ্টি, ওর সামনে মাথা নত করো না। কিন্তু হায় ভাগ্য, সামনে থাকা কেউ তার আওয়াজ শুনতে পারছে না। বৃষ্টি নিজের সামনে আরেকটা প্রতিচ্ছবিকে মেরে রক্তাক্ত করা হলো। আবির নিজেই করলো, কিন্তু হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে থাকা বৃষ্টি কিছুই করতে পারলো না। নিজের এমন রূপ দেখে সে চমকে উঠলো। শিউরে উঠে পাশে থাকা কারো হাত খামচে ধরলো। সামনে রক্ত গঙ্গা বইছে যেন। বৃষ্টির হাতের বন্ধন আরো শক্ত হচ্ছে। হঠাৎ পুরুষালী আওয়াজে সে লাফিয়ে উঠে বসে। এই যে মিস, শুনছো? আমার হাত ছাড়ো, রক্ত বের করে ফেলবে নাকি? কি হয়েছে? বলেই সামনে তাকালো বৃষ্টি। সামনে এক সুদর্শন লোক তাকে অনবরত হাত ছাড়তে বলছে। সে বুঝতে পেরে ছেড়ে দিল। আগের ঘটনাগুলো ভাবতেই বুঝতে পারলো স্বপ্ন দেখছে। সেইখানে থম মেরে বসে রইল। তার হালকা ঝাঁকুনিতে ধ্যান ভাঙলো। কি হয়েছে? কথা বলছো না কেন? আমার হাত তো আজ শেষ করে দিলে তুমি। দুঃখিত, আসলে আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি, ভুলবশত হয়ে গিয়েছি, দুঃখিত। তো ভুল করার কারণটা কি জানতে পারি? ওই ঘুমের মধ্যে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই হয়তো ওই খামচি দিয়ে আপনার হাত ধরে ফেলেছি। খারাপ স্বপ্ন দেখলে মানুষ হাত পা ছোড়াছুড়ি করে শুনেছিলাম, অনেকে শান্তও থাকে, কিন্তু খামচি করে এটা প্রথম দেখলাম। ভয় পেয়েছিলে নিশ্চয়ই? তেমন কিছু না। থাক, চিন্তা করো না, তোমাকে ভীতু বলছি না। কি বললেন? আমি ভীতু? বললাম তো ভীতু বলবো না, তবে কেউ যদি নিজের মুখে স্বীকার করে থাকে তাহলে আমার আর কি করার? বলো তো তার মুখ স্টেপলার দিয়ে পিন মেরে দেই। আপনি এত কথা বলছেন কেন? আর আপনি এই রুমে কি জন্য এসেছেন? হ্যাঁ বলুন আমাকে। তখন তো এই রুম থেকে একজন
কি এই রুম থেকে থেমে গেলেন কেন? পুরোটা বলুন। এত সকালে একজন মেয়ের রুমে কেন এসেছেন? বিয়ে বাড়ি বলে কথা, যে কোনো জায়গায় যেতেই পারি, তার জন্য এত কিছু? কোথায় একটু ঘুরছিলাম, তখন এই রুম থেকে অদ্ভুত শব্দ পেয়ে চলে আসি। তারপর তোমাকে জাগাতে গেলে তুমি আমার হাতে খামচে খামচে শুরু করে দাও। বৃষ্টির খেয়াল হলো যে সে সত্যিই অনেক জোরে ধরেছিল ছেলেটির হাত, তাই বিছানা ছেড়ে উঠে পড়ল। বুকশেলফের মাঝ বরাবর তাকে রাখা ফার্স্ট এড বক্স নিয়ে এলো আবার। তারপর তুলোয় হেসকিসল লাগিয়ে জায়গাটা পরিষ্কার করে দিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে আবার উঠে বাক্সটা আগের জায়গায় রেখে দিল। এতটা সময় দুজনে চুপ করেছিল। ছেলেটি বলে উঠল, ধন্যবাদ। সাবধানে থাকবেন, খেয়াল রাখবেন যাতে ইনফেকশন না হয়। আপনি কি কোনো কিছু খুঁজছিলেন? হ্যাঁ, বরের ঘরটা দেখিয়ে দিতে যদি একটু। ওটা এই ফ্ল্যাটে না, পাশের ফ্ল্যাটে, তাই হয়তো খুঁজে পাচ্ছিলেন না। আবারও ধন্যবাদ। সরি। কেন? অজান্তে খামচি দেওয়ার জন্য আর কিছুক্ষণ আগে ঝগড়া করার জন্য। ওটা ঝগড়া ছিল? কি বলতে চান? আমি বলতে চাচ্ছি যে তুমি যদি ওটাকে ঝগড়া ভেবে থাকো, তাহলে তুমি ঝগড়া অনেক কাঁচা। একদিন এসে শিখিয়ে দেবো আমি, ঠিক আছে? অবশ্য প্র্যাকটিস ক্লাস হিসেবে পাশের বাড়ি আন্টিদের ফলো করতে পারো। আমাদের পাশের বাড়ির আন্টিগুলো সবসময় মিলেমিশে থাকেন, ঝগড়া করেন না। এই জন্যই বলি, তোমার ঝগড়া এত করুণ পরিস্থিতি কেন? চিন্তা করো না, আমার বাড়িতে চলে এসো। সেখানে পাশের বাড়ির আন্টিগুলো জোস টাইপের ঝগড়া করে, কমপক্ষে 2 ঘন্টা তো হবেই। কমপক্ষে? তাও 2 ঘন্টা? আসি, বিয়েতে দেখা হচ্ছে। বলেই ছেলেটি চলে গেল। বৃষ্টি তখন ভাবনায় মগ্ন। তার মস্তিষ্ক একটা ঝগড়ার উদাহরণ চলে এসেছে। সেটাকে বারবার মনে করে 2 ঘন্টা বানানোর চেষ্টা করলো, যেন একটা 10 মিনিটের ভিডিওকে এডিট করার সময় বারবার যুক্ত করে সেটাকে 2 ঘন্টার চলচ্চিত্র বানাচ্ছে। ভাবতে গিয়েও মাথা খারাপ হয়ে গেল বৃষ্টি। সেসব চিন্তা বাদ দিল সে। আবার 2 ঘন্টার ঝগড়ার কথা মনে পড়ায় মুচকি হাসলো সে। ঝগড়া দেখার বদলে ওই সময় একটা মুভি দেখাকে বেশি উপযুক্ত মনে করেছে সে। তার সাথে সাথে আবিরের বিয়ের কথা মনে পড়ায় মনটা আবার খারাপ হয়ে গেল। এখন থেকে আবির আর মৌটুসিকে রোজ সামনে দেখতে হবে। সেটা বৃষ্টির কাছে কেমন লাগবে নিজেই বুঝতে পারছে না সে। হাত মুখ ধুতে সে একটা তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। বিয়ে বাড়ি হওয়ায় অনেক কাজ, বিয়ের সেখানেও সবার দিকে খেয়াল রাখতে হবে। আবিরের বাবা না থাকায় সেই জায়গাটা বৃষ্টির বাবা সবটা একা হাতে সামলাচ্ছেন। আর বিভোর ছোট, অত ছোট না, তবে বিয়ের কাজ কম সামলাচ্ছে না সে। এখন ঘুরে ঘুরে বন্ধুদের সাথে আনন্দ করার কথা তার, তাই বিয়ের দায়িত্বগুলো বৃষ্টি নিজেও ভাগ করে নিয়েছে। বিয়ের ওদিকে কোনো সমস্যা হলো কিনা সেগুলো দেখতে হবে। কাজে নিজেকে ব্যস্ত রাখায় নিজের অনুভূতিগুলোর দিকে আর তেমনভাবে খেয়াল রাখা হচ্ছে না। এতে আলাদা এক প্রকার শান্তি আছে। কাজে নিজের সম্পূর্ণ মনোযোগ রাখতে পারলে আর অন্যদিকে খেয়াল না থাকে না। তখন মনের আনন্দ দুঃখ সবটা ভুলে যাওয়া যায়। অনেকে তো কষ্ট পেলেই নিজেকে কাজে ব্যস্ত রাখে, অবশ্য সবার কষ্ট লাঘবের ধরন এক না। বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো, কোনো ঝামেলা ছাড়াই। বৃষ্টি সত্যিই অবাক হলো, অনেক বেশি অবাক হলো আবিরের চেহারা দেখে। সেই হাসি মুখ হাসার সময় চোখ দুটো ছোট হয়ে আসে তার, কিন্তু আজ হাসিটা অন্য কারোর জন্যই। নিজের বিয়েতে এমন ভাবে সবার সামনে কথা বলল যেন সে এই বিয়েতে খুব খুশি। অথচ গতকাল গায়ে হলুদের আগে বৃষ্টির হাত টেনে এনে বলেছে সে আজও বৃষ্টিকে ভালোবাসে। কি অদ্ভুত ভালোবাসা তার। 2 নৌকায় পা দিয়ে চলার ব্যাপারটা আর সত্য বলে মনে হচ্ছে বৃষ্টির। আগে ভাবতো মানুষ এতটাও খারাপ নয়, অন্তত তার জানা মানুষগুলো তো একদমই না। কিন্তু বৃষ্টির ধারণা কি সুন্দর বদলে দিয়ে আবির হাসি মুখে কবুল বলে দিল। অদ্ভুত এই সমাজ, অদ্ভুত সমাজের রীতিনীতি। তবে তার থেকেও বেশি অদ্ভুত সেই সমাজে বসবাসরত মানুষগুলো। আবির আর মৌটুসিকে সামনে একসাথে বসে থাকতে দেখে বৃষ্টির আবছাভাবে মনে পড়ল গত রাতের স্বপ্নের কথা। সেই একই পোশাক, আবিরের পরনে মৌটুসির পছন্দ করা শেরওয়ানি, আর মৌটুসির পরনে সেই শাড়ি যেটা হয়তো বৃষ্টি গত রাতে স্বপ্নে পরিধান করেছিল। সম্পূর্ণ স্বপ্ন তো মনে নেই, তবে আবছাভাবেই মনে পড়ল। রক্ত? কি দেখছেন ম্যাডাম? এইভাবে আস্তে ধরুন, না হলে খামচি লাগবে তো। পরিচিত কণ্ঠ, খামচির কথা শুনে হুট করে হাতটা আলগা করলো বৃষ্টি। সাথে সাথে হাতে থাকা ওয়ান টাইম গ্লাসটা পড়ে গেল নিচে। ওয়ান টাইম গ্লাস করে পানি নিয়ে এসেছিল নিজের জন্য, সেটা পান করাও শেষ। বৃষ্টি শুধু খালি গ্লাস হাতে নিয়ে স্টেজের দিকে তাকিয়েছিল, যেখানে আবির আর মৌটুসি বসে ছবির জন্য পোজ দিচ্ছে। বৃষ্টির মনে পড়লো সে তো এবার ছেলেটার হাত ধরেনি, তাহলে খামচি লাগবে কার? বৃষ্টি ভ্রু কুচকে তাকালো ছেলেটার দিকে। সে হয়তো বুঝতে পারলো বৃষ্টির ভ্রু কুচকানোর মানে, তাই বলে উঠলো, বলতে চাচ্ছিলাম যে গ্লাসটার খামচি লাগবে। তোমার যে বড় নখ, খামচি লাগলে গ্লাসটা ব্যথা পেতো না। অদ্ভুত কথা বলা বন্ধ করবেন। মাত্রই তো শুরু করলাম। কি জন্য এসেছেন? দেখে মনে হলো রেগে আছো, তাই রাগ কমাতে আসলাম। আবার রাগ কমানোর দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে? না, তবে বিয়ে বাড়িতে আছো আর একটা দুইটা ছেলেকে সহ্য করবে না, এটা তো মানা যায় না, তাই আমি আসলাম। ফ্লার্ট করছেন? না না, আমি ওসব করি না। আমি শুধু উদাহরণ দিলাম যাতে কে কেমন সেটা বুঝতে পারো। আচ্ছা, তুমি কি করো? আমি আপনার মতো একটা বুড়োকে সহ্য করছি। আমি বুড়ো হলে তো তুমি বুড়ি।
আপনি একটা অচেনা মেয়েকে বারবার তুমি করে বলছেন কেন? আমাকে দেখতে ছোট মনে হলেও আমি বয়সে আপনার থেকে বড়। সম্মান দিয়ে কথা বলুন। এক্সের বিয়ে নাকি? এত রাখছো কেন? বৃষ্টি চুপ করে রইল। ছেলেটা বৃষ্টির এমন পরিবর্তন দেখে চমকে গেল নাকি সেটা বৃষ্টি বুঝতে পারল না। তবে জানার ইচ্ছে হলো তার অবস্থার কথা যদি সে কাউকে বলতে পারত, কিন্তু পারবে না, কারণ নিজের অনুভূতির সম্পর্কে সে নিজেই অবগত নয়। প্রচন্ড বিভ্রান্তিতে আছে, শুধু সময়ের সাথে সাথে নিজের কাজগুলোকে সম্পন্ন করছে, তাই না কাউকে জানাচ্ছে নিজের কথা আর না কাউকে জানাতে দিচ্ছে। তাহলে হঠাৎ দেখা হওয়া একজন অচেনা ছেলে তার অনুভূতি কি করে বুঝে গেল? হয়তো আন্দাজে কিংবা মজা করে বলেছে, তবে সত্য কথাই তো বলেছে। এক্স হাসি পায় বৃষ্টির শব্দটা শুনলে। তাহলে আমি কি ঠিকই ধরেছি? ছেলেটা আবার বলে উঠলেও বৃষ্টি কিছু বলল না। ছেলেটা যা ভাবার ভাবুক, তাতে ওর কি? দেখা শুধু এই 2 দিনের জন্যই, সারা জীবন তো আর দেখা হবে না। কিন্তু আরেকটা পরিচিত কণ্ঠ শুনে সে মাথা ঘোরাতে বাধ্য হলো। তোমরা কি করছো এখানে? বৃষ্টির বাবার কণ্ঠ। বৃষ্টি অবাক হলো। বাবা কি ছেলেটাকে চেনে? চিনলে তো মহা মুশকিল। বৃষ্টির ভাবনাকে সত্য করে দিয়ে তার বাবা ছেলেটাকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, কেমন আছো নিশান্ত? তা কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি করছিলে তুমি? এই তো ওনার সাথে বিয়ে নিয়ে কথা বলছিলাম। বিয়ে নিয়ে মানে? তুমি বৃষ্টিকে বিয়ে করতে চাও? ডেকোরেশন আঙ্কেল, ডেকোরেশন। ও তা ভালো, তা ভালো। বেশ, এই যে দেখছো পুরোটাই কিন্তু আমার মেয়ে বৃষ্টির সাজানো। প্ল্যানিং সব ওই করেছে। দেখলাম উনি অনেক সুন্দর করে সাজিয়েছেন। আমার বিয়েতেও ভাবছি ওনাকে নিয়ে যাব সাজানোর জন্য। আরে বাবা, উনি বলছো কেন? তুমি করে বলো, ও তোমার থেকে ছোট। নিশান্ত বৃষ্টির দিকে আর চোখে তাকালো। বৃষ্টি নিজের ঠোঁট চেপে ধরে চোখ বন্ধ করে রেখেছে। সে আবার হু হা করে হেসে জবাব দিল, জি আঙ্কেল, তুমি করেই বলবো। আসলে কি জানেন আঙ্কেল, আজকাল মেয়েরা নিজেদের বুড়ি প্রমাণ করতে ভালোবাসে হয়তো। বৃষ্টির বাবা নিশান্তের কথা কিছু বুঝলেন না। তিনি অন্য কথা বলা শুরু করলেন। আম্মু, ও হলো জুবায়ের হোসেন নিশান্ত, আমার বন্ধুর ছেলে। আর নিশান্ত ও হচ্ছে রাফিয়া সুলতানা বৃষ্টি, আমার মেয়ে, বুঝলে? আমার ছেলেটা হয়তো ওই কোনো একটা জায়গায় ওইদিকে ছবি তুলছে। বৃষ্টি মা, সময় হলে নিশান্তের সাথে তো ছোট ভাই আর কথা বলিয়ে দিবি, বুঝলি? আমি ওই দিকটা দেখছি। বলেই হাসতে হাসতে বৃষ্টির বাবা চলে গেলেন। নিশান্ত এক ভ্রু উঁচু করে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি জোরপূর্বক হেসে বলল, বিয়ে বাড়ি একটু মজা কেউ আপনার সাথে করবে না, এটা তো আমি হতে দিতে পারি না। বাহ, আমার ডায়লগ আমাকেই ফেরত দিলে তো। বড় আপু, তুমি কি করো এবার তো ঠিক করে বলো। জানিনি তো আমি ছোট, ছোটরা পড়াশোনা করে, আমিও তাই করি। আর এত প্রশ্ন করে আমার সময় নষ্ট করছেন কেন? আমার অনেক কাজ বাকি, বুড়ো দাদু, আমি গেলাম। বলেই বৃষ্টি চলে যাওয়ার জন্য পা বাড়ালো। নিশান্ত পেছন থেকে বলে উঠল, আমাকে আবার বুড়ো বললে? তুমি বুড়ি। আর আঙ্কেলের কাছে আবার জিজ্ঞেস করতে যাচ্ছি। এবার যদি অন্য কিছু শুনি তাহলে পরে দেখে নেবো তোমায়। বৃষ্টি থামলো না, আবার হেঁটে চলল। নিশান্তের থেকে দূরে আসতেই আবার চিন্তা বাড়ল। স্বপ্নটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যেন মাথায় গেঁথে বসে আছে। এতক্ষণ নিশান্তের সাথে ছিল বলে কথাটা মনে পড়েনি, কিন্তু একা হতেই আবার মনে পড়েছে। সেই সাথে সেই পরিচিত মাথা ব্যথা। একটা জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করলেই মাথা ব্যথা শুরু হয় বৃষ্টির। আজও হচ্ছে, আগেও হতো এমন স্বপ্ন দেখলে। তবে কিছুদিনের জন্য বন্ধ ছিল। আবিরের বিয়ে নিয়ে কথা শুরু হয়, আবার অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেছে সে। কালই তো দেখলো নিজেকে রক্তাক্ত অবস্থায়, কিন্তু কোনো অর্থ খুঁজে পেল না। শুরুতে ভয় পেলেও এখন কিছুটা ঠিক আছে বৃষ্টি, কারণ ওর দেখা বেশিরভাগ স্বপ্নই কোনো না কোনো ভাবে সত্য হয়েছে। তো তাই সেও ভেবেছিল যদি আজ ওর আবিরের সাথে বিয়ে হয়ে যেত। আর আবির সেন্টারে এক কোনায় একটা বড় পিলারের আড়ালে দাঁড়ালো বৃষ্টি। সেখান থেকে কেউ তাকে দেখতে পাবে না। নিজের 2 হাতে মাথা আঁকড়ে ধরলো, যেন হাত দিয়ে আঘাত করেই ব্যথাটা কমাতে চাচ্ছে সে। কথাই আছে না, কাটা দিয়ে কাটা তোলা, সেটার প্রয়োগ ঘটালেও যদি মাথাটার ব্যথাটা কমতো। কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এই কয়েকদিনে বৃষ্টির মধ্যে এসেছে পরিবর্তন, তবে তার পরিমাণ নিতান্তই কম, যাকে বলে অতি সূক্ষ্ম পরিবর্তন। গায়ের হলুদের দিন দেখার স্বপ্নটাও ফিকে হয়ে এসেছে তার মস্তিষ্কে। এর আগেও বহু স্বপ্ন দেখেছে, তবে এই স্বপ্নটা আগের স্বপ্ন থেকে অধিক পরিমাণে ভয়ঙ্কর লেগেছে তার কাছে। এর নিজের স্বপ্ন দেখার পরিমাণের উপর বেশ রাগ হয় বৃষ্টির, আর স্বপ্নের ধরনগুলোর উপরও। কিন্তু তার হাতে কিছু করার নেই। গত কয়েক বছরে নিজেকে মানিয়ে নিয়েছে সে। বহুদিন পর আবার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। বিশেষ করে সেই স্বপ্ন নিজেকে ঘিরে দেখায় মস্তিষ্কে একেবারে বাসা বেঁধেছিল স্বপ্নের খণ্ডাংশ। তবে বর্তমানে তা নেই। এই কয়েকদিনে নিজেকে ঘরবন্দি করে রাখাটা কাজে দিয়েছে হয়তো। বৃষ্টির কল্পনার পরিসর সাধারণের চেয়ে একটু বেশি, তাই নতুন কোনো কিছুর সম্মুখীন হলে সে সেই বিষয় নিয়ে হাজারো কল্পনা করে বসে। তার ব্যতিক্রম ঘটেনি গত কয়েকদিনেও। এর মাঝেও ভুলে গিয়েছে নিশান্ত নামের ছেলেটিকে।
স্বপ্ন থেকে ছাড়া পাওয়ার উদ্দেশ্যে অনলাইনে করা কাজের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সারাদিন হয় ফ্রিল্যান্সিং এর কাজ নয় করেছে, নয়তো বাকি সময় গেমস খেলেছে। দিন রাতের কোনো হিসেব নেই। ঘরের দরজা জানালো আটকে নিজের মতো থেকেছে। মাঝে মাঝে খাওয়ার সময় হলে মা কিংবা বাবা এসে দরজায় টোকা দিতেন, তখন কয়েক সেকেন্ডের জন্য দরজা খুলে যেত। এর মাঝে ঘরের ভেতর থেকে একটা হাত এসে প্লেট নিয়ে আবার বিনা শব্দে দরজা বন্ধ করে দিত। খাবার শেষ হলে প্লেট নিজের দায়িত্ব ধুয়ে আবার টেবিলে রেখে দিয়ে গেমস খেলায় কিংবা কাজে মন লাগাতো। ঘরের দরজা বন্ধ, জানালাও বন্ধ, তবে একটু ফাঁকা স্থান রেখে পর্দাগুলো টেনে দেওয়া। অন্ধকারের ছোট ছোট লাল নীল সাদা বাতি জ্বলছে, ফ্যান পুরো গতিতে চলছে, যার জন্য বাতাসের শব্দটা পাওয়া যাচ্ছে। এমন ছমছমে পরিবেশে কয়েকটা দিন নিজেকে ব্যস্ত রেখেছে বৃষ্টি। কষ্ট করে লাইট জ্বালাতে যায়নি, আর ফ্যানটাও না বন্ধ করেছে না ফ্যানের স্পিড কমিয়েছে। নিজেকে চূড়ান্ত পর্যায়ে অলসে পরিণত করার চেষ্টা চালিয়েছে এমনটাও বলা যায় না, কারণ এই পুরোটা সময় হয় ল্যাপটপে টুকটুক করে কাজ করেছে আর না হয় ঘুমিয়েছে। চোখে লাগানো চশমাটাও খোলা হয়েছে কিনা ঠিক মনে নেই বৃষ্টির। এত কিছুর মাঝে স্বপ্নের কথাটা বেমালুম ভুলে যায়। সাধারণত একটি স্বপ্ন দেখার 5 মিনিটের মধ্যে তার 50% মানুষ ভুলে যায়। পরবর্তী 10 মিনিটের মধ্যে এই ভুলে যাওয়ার পরিমাণ দাঁড়ায় 90-তে। সেজন্যই অনেককে বলতে শোনা যায়, রাতে দেখা স্বপ্ন সকালে উঠেই ভুলে গেলাম কি করে। বৃষ্টিও স্বপ্ন প্রায় ভুলে গিয়েছে, তবে নিজেকে কারো কাছে মার খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখেছে। এই পুরো কথা মনে না থাকলেও নিজের রক্তাক্ত অবস্থার কথাটা ঠিক সহ্য সীমার মধ্যে আনতে পারছিল না। তাছাড়া এর মাঝে ছিল আবিরের বিয়ের বিষয়টি। একই সময়ে বেশ কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরছিল, কিন্তু বৃষ্টি শুধু একটা প্রশ্নের উত্তর ভাবনায় মনোযোগ রাখতে পারছিল না। পুরনো সব কথা ভোলা দরকার এই ভেবে নিজেকে আটকে রাখার পরিকল্পনা করে ফেলে। নিজেকে যদি 1000 প্রশ্নের মধ্যেও গুলিয়ে ফেলে, তখন তার অবস্থার অন্য আর এক চারিপাশের মানুষ অন্তত বিভ্রান্ত হবে না। এমনি বৃষ্টির বিরস মুখ দেখলেও পরিবারের বাকি সদস্য এমনকি বন্ধুদের মুখটাও ছোট হয়ে আসে। সে কি করে নিজের জন্য অন্যকে চিন্তায় ফেলতে পারে? আবির আর স্বপ্ন দুটোই যখন সহ্য সীমার মধ্যে আনতে সক্ষম বলে নিজেকে মনে করেছে, তখনই সে ল্যাপটপ, ফোন, টিভি সব বন্ধ করে জানালার পর্দা আন্দাজে সরিয়ে দেয়। বুঝতে পারলো হয়তো গভীর রাত এখন। আলোর পরিমাণ হাতে গোনা কিছু সংখ্যক। অন্ধকারের পাশাপাশি ঠান্ডা বাতাসও অনুভব করতে পারলো। সাথে একটি অস্বস্তি ভাব চলে এলো তার মধ্যে। একটানা কয়েকদিন বন্ধ করে থাকার পর হুট করে খোলামেলা পরিবেশে চলে আসলে এমনটা হওয়ারই কথা। তাই বেশি না ভেবে পর্দাটা অর্ধেক টেনে দিল। নিজের ঘরের দরজাটা খুলে সেখানে থাকা পর্দাটাও ঠিক করে দিয়ে ঘুমাতে চলে গেল। ঘুমানোর আগে শরীরে চাদর টেনে নিতেও ভুলল না। তবে আগামী সকালে এই চাদর হয়তো বিছানায় খুঁজে পাওয়া যাবে না। বৃষ্টির আবার হাত পা ছোড়াছুড়ির অভ্যাসের জন্য চাদর কোনোদিনও ঠিক জায়গায় থাকেনি। আগামীকাল থেকে কাজে চলে যাবে আবার আগের মতো। সে জানে এই কয়েকদিনের ছুটি নেওয়ার জন্য তেমন ঝামেলা না হলেও এবার হুট করেই না জানিয়ে গায়েব হয়ে যাওয়ায় বেশ কথা শুনতে হবে উচ্চ পদে কর্মরত ব্যক্তির থেকে। অন্ধকারে দাঁড়িয়েও বিনা বাধায় কাজ করে চলেছে নিশান্ত। ঘরে ঠিকরে পড়ছে শুধু চাঁদের আলো। তার মধ্যে লাইট না জ্বালিয়ে হেঁটে হেঁটে রান্নাঘরে চলে গেল। ঠকঠক শব্দ করে এই অন্ধকারেও নিজের জন্য 1 কাপ চা বানিয়ে আবার জানালার কাছে এসে দাঁড়ালো। নিশান্ত যেখানে থাকছে সেখানে একজন মানুষের থাকার জন্য ভালোই ব্যবস্থা রয়েছে। 2টো বেডরুম, সাথে অ্যাটাচ বাথরুম, ড্রয়িং রুমের সাথেই রান্নাঘর। রান্নাঘরের জন্য আলাদা দেয়াল দিয়ে আলাদা কোনো কক্ষ করা হয়নি। এইসব ঘরের সাথে পরিচিত হতে বেশি সময় লাগেনি নিশান্তের। শুধু কয়েকদিনই হলো এখানে এসেছে, আর এতেই ঘরের কোনা কোনা চেনা হয়ে গিয়েছে তার। যার ফলাফল হিসেবে অন্ধকারও বিনা বাধায় কোথাও হোঁচট না খেয়ে হেঁটে চলেছে সে। হাঁটার মধ্যে আলাদা ধরন আছে তার। হাঁটার সময় কোনো শব্দ করে না। মাঝে মাঝে বন্ধুরাও এই নিয়ে অনেক মজা করেছে। নিশান্ত নাকি মেপে মেপে হাঁটাচলা করে। এমনটাও বলেছে যে নিশান্ত শুরুর দিকে এক জটিল গণনা করে কিভাবে হাঁটতে হয় সেটা নির্ধারণ করেছে। সেই গণনার ফল থেকে কত সময়ে কতটুকু কত বেগে কোথায় পা ফেলতে হবে আবার কোথায় তুলতে হবে সবটা হিসাব করা নিশান্তের। তারপর সেই অনুযায়ী অনেক অনুশীলনের পর এতটা সতর্কভাবে হাঁটতে শিখেছে সে। কিন্তু যারা এই কথা বলে তারাও জানে আসলে নিশান্তের হাঁটা চলা কথাবার্তার ধরনটাই এরকম। তবুও মজা করা বন্ধ করেনি ওরা। কথাগুলো মনে আসতে হালকা হাসলো নিশান্ত, এটাও কোনো শব্দ না করে, যেন এই ফ্ল্যাটের দেয়ালগুলোও নিজের উপস্থিতি জানান দিতে চাচ্ছে না। নীরব এক হাসি। শব্দ না করে এই কাজগুলো করা সম্ভব নয় হয়তো সবার ক্ষেত্রে, কিন্তু একেবারে অসম্ভবও নয়। মানুষের শ্রবণ শক্তির সীমা 20,000 হার্জ হয়ে থাকলেও সব মানুষই একেবারেই 20 হার্জের শব্দ বা 20,000 হার্জের শব্দ শুনতে পাবে এমনটা তো নয়। আবার শহরে থাকা মানুষগুলোর ক্ষেত্রে শ্রবণ ক্ষমতা তো তাদের অজান্তেই নষ্ট হওয়ার পথে শহরের অবস্থানের জন্য। সেসব দিকে খেয়াল রাখার প্রচেষ্টা থাকে নিশান্তের সব সময়। এমন সব ভাবনায় বৈজ্ঞানিক যুক্তি দাঁড় করানো অভ্যাসে পরিণত হয়েছে যেন তার। বাজে অভ্যাস একটা। বিড়বিড় করে কথাগুলো বলল নিশান্ত। তারপর চায়ের কাপে এক চুমুক দিয়ে কাজের কথা চিন্তা করা শুরু করলো।
বাসা বদলাতে হবে তার। যে কাজের জন্য এসেছে সেটা নিয়ে অনেক ঘরে বসে গবেষণা হয়েছে। এবার যা হবে সব হাতে কলমে। ঘরে দরজা বন্ধ করে বসে থাকলেও 10 বছরেও কাজ শেষ হবে না। তাছাড়া বৃষ্টির সাথেও দেখা করতে হবে, ওই তো সবকিছুর মূলে রয়েছে। আঙ্কেলের সাথে দেখা করতেই হবে, পারলেই প্রথম কাজ সম্পূর্ণ হবে। চাই মনোযোগ দিল নিশান্ত। বৃষ্টির কথা মনে পড়তে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিয়েতে বৃষ্টিকে দেখার পর থেকে তার মাঝে পরিবর্তন এসেছে। সময়ে অসময়ে কাজের কথা বাদ দিয়ে অকাজের কথা বেশি ভাবছে সে, যার জন্য সময় আরো বেশি নষ্ট হচ্ছে। আর দেরি করা একদমই ঠিক হবে না। কিন্তু নিশান্তের মনে এক তীব্র ভাবনা জেগে বসেছে। এবার হয়তো সময় নষ্টই বেশি করা হবে আমার দ্বারা। বহুদিন পর অফিসে পৌঁছতেই ভালো করে আশেপাশে দেখে নিল বৃষ্টি। নিজের কাঁধে ঝোলানো ব্যাগটা দিয়ে মাথা ঢেকে নিল যথাসম্ভব, কিন্তু শেষ রক্ষা হলো না। কেউ একজন এসে ব্যাগটা সরিয়ে মোটা কাগজের ফাইলটা দিয়ে মাথায় জোরে মেরে বসলো। বৃষ্টির এক হাত চলে গেল মাথায়। পাশ থেকে আরেকজন মারার জন্য তেড়ে আসতেই তার আগেই তার পিঠ বরাবর কিল মেরে দিল বৃষ্টি। ছেলেটা হালকা চিৎকার করে উঠল। পাশে দাঁড়ানো মেয়েটা বলল, ঠিক হয়েছে, তোর সাথে এটাই হওয়ার দরকার ছিল। একটা ছেলে হয়ে একটা মেয়েকে মারতে আসিস তুই? কিছুক্ষণ আগে যে তুই মারলি ওকে, ওটার কি হবে? সেটা আলাদা হিসাব, আমি স্পেশাল, বুঝতে হবে। বৃষ্টি দুজনের কান ধরে টেনে বলে উঠল, থাম তোরা। আকিব, রিমা, তোরা ঝগড়া থামাবি? না, দুজনে একসাথে বলে উঠল। বৃষ্টি হেসে ফেলল। দুজনের চিন্তা ভাবনা কিছুটা একরকম। যেমন ঝগড়া করার সময় কিংবা শান্ত থাকার সময়টা দুজনেরই মিলে যায়, নিজেদের মধ্যে হোক বা অন্যর সাথে। দুজনেই একসময় ঝগড়া করে। ঝগড়া করার সময় সীমাও এক হয় এদের। বৃষ্টি নিজে খেয়াল করেছে, একদিন তিনজনে মিলে ঘুরতে বের হয়েছিল। আকিব হুট করে চলে যায় বাদাম কিনতে। একই সময় রিমা তার উল্টো দিকে একজনের পপকর্নওয়ালার কাছে চলে যায়। হুট করে খেয়াল করে বৃষ্টি দুই জায়গায় জটলা বেঁধেছে। সেই দুই জায়গায় গিয়ে জানতে পারি দুজনেই দুটো দোকানদারের সাথে ঝগড়া লাগিয়েছে, সাধারণের চেয়ে দাম বেশি নেওয়ায়। বৃষ্টি সেসবে না পড়ে চলে আসে আগের জায়গায়। একটা সময় খেয়াল করলো দুজনেই এক সময় তার কাছে ফিরে আসে। আসার পর দুজনেই একসাথে পপকর্ন আর বাদাম বৃষ্টির হাতে ধরিয়ে দেয়। আবার বিরক্ত হয়ে অচেনা দুটো ছেলেকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। বৃষ্টিও চলে যায় তাদের শান্ত করতে। আজ কয়েকদিন না বলে অফিসে না আসায় দুজনেই চিন্তায় ছিল। আর প্রতিবারের মতো অফিসে ঢোকার সাথে সাথেই দুজন তাকে মারতে সামনে চলে আসে। কিন্তু বৃষ্টির অভ্যাসের জন্য বেঁচে গিয়েছে একজনের হাত থেকে। এই মারামারি থেকে বাঁচতে বৃষ্টি কথা ঘোরালো। বস কোথায়? তোর জন্য বরণডালা সাজিয়ে বসে আছে, দেখ দেখ, এক্ষুনি ওই কাবি খুশি কাবি কাম গানটা বেজে উঠবে। শুধু রুমে ঢোক একবার। আকিব আর রিমা দুজনেই একসাথে বলে উঠলো। তারপর নিজেদের কাজে চলে গেল তারা। বৃষ্টি চলল বসের কেবিনের দিকে। মাঝবয়সী একটা লোক বৃষ্টিকে যেমন আদর করেন তেমনি শাসনও করেন, যার জন্য মাঝে মাঝে বোকা খেতে হয় বৃষ্টিকে। আজও তাই হলো। প্রায় আধ ঘন্টা ধরে কিছু বকা দিয়ে কথা বলে বুঝিয়ে বৃষ্টিকে পাঠিয়ে দেওয়া হলে বৃষ্টি নিজের কাজে মন দিল। কয়েকদিনের কাজ জমে আছে তার, পারলে আজই শেষ করবে। কিন্তু ভাগ্য সহায় হলো না। দুপুর হতে না হতেই ঘুমে ঢুলতে শুরু করলো সে। তার সহকর্মী তুর্জয় হঠাৎ এসে দেখলো বৃষ্টি ঘুমের ঘরে কিসব লিখছে, যার জন্য হাতের লেখাও বোঝা যাচ্ছে না। সে এসে বৃষ্টির মাথায় কাগজ দিয়ে হালকা মারলো। হুট করে এমন হওয়ায় চমকে গিয়ে আশেপাশে তাকালো বৃষ্টি। তুর্জয় বলে উঠল, এত ঘুম আসছে কেন তোমার? আসলে কাল রাতে ঘুম হয়নি, তাই বাকি সময় গেমস খেলছিলাম। তাহলে লাঞ্চ ব্রেকের সময় হয়ে আসছে, এখন একটু ঘুমিয়ে নাও। ওকে। হেসে জবাব দিল বৃষ্টি। তুর্জয়ও বিনিময় হেসে আবার চলে গেল। বৃষ্টি সেখানেই টেবিলে হাতের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর ঘুমেরা তার চোখে হানা দিল। নিজের রুম থেকে বের হচ্ছে বৃষ্টি। কিছুক্ষণ আগেই সকাল হলো। হাত মুখ ধুয়ে খাওয়ার জন্যই বের হয়েছে সে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে বিভোর। মা হয়তো রান্নাঘরে, আর বাবা নিজের রুমে তৈরি হচ্ছেন। বাবা প্রতিবার একেবারে তৈরি হয়ে ঘর থেকে বের হন, তারপর খাওয়া দাওয়া করে একেবারে কাজের জন্য চলে যান। ড্রয়িং রুমে টিভি চলছে, কিন্তু সেদিকে মন নেই বিভোরের। সে ফোনে গেমস খেলছে। এখন হুট করে টিভি বন্ধ করে দেয়া হলে সে ঝগড়া শুরু করে দেবে। টিভি চালিয়ে রাখলেও দেখবে না তবুও। বৃষ্টি মুচকি হাসলো ছোট ভাইয়ের দিকে চেয়ে। হঠাৎ করে বাবার ডাক পড়ায় বিভোর ফোন বন্ধ করে বাবার রুমের দিকে দৌড় দিল। বৃষ্টি টিভির দিকে তাকালো। এটা বন্ধ করেনি ছেলেটা। মনে মনে কথাটা বলে এগিয়ে গেল সোফার দিকে। সেখানে রিমোটটা রাখা আছে। রিমোটটা হাতে নিয়ে বন্ধ করার জন্য উদ্যত হতেই চোখে পড়লো খবরের দিকে। খবরটা শুনে বুঝতে পারলো একজন সৎ পুলিশ অফিসারের মৃত্যু ঘটেছে। ওদের সন্দেহ এটা আসলে একটা মার্ডার কেস। সেই নিয়েই তদন্ত চলছে। মৃত ব্যক্তির ছবি স্ক্রিনে ভেসে উঠতেই চোখ বন্ধ করে ফেলল বৃষ্টি। মুখের অবস্থা প্রচন্ড খারাপ। এই ধরনের ছবি সাধারণত টিভিতেও দেখানো হয় না, আর দেখালেও সেটা ঘোলা করে দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে কেন তার ভিন্নতা ঘটেছে বুঝতে পারল না সে। টিভি বন্ধ করার জন্য আবার রিমোটটা তুলে টিভির দিকে তাক করতেই টিভি থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়া শুরু করলো। বিন্দু বিন্দু রক্ত।
একসময় তার মাত্রা বাড়লো। ঝর্ণার পানির মতো টিভির স্ক্রিনের চারপাশ রক্ত পড়তে লাগলো। ফ্লোরের দিকে তাকাতেই দেখলো সে আগের মতোই রক্তের নদী বইছে। হুট করেই তার মাথায় ভেজা কিছু অনুভব করলো। হাত দিয়ে সেটা চোখের সামনে আনলো। কিছুক্ষণের জন্য ভরকে গেলেও যখন বুঝতে পারলো এটাও রক্ত, তখন চিৎকার করে লাফিয়ে উঠলো। সেখান থেকে ছিটকে সরে পড়লো। হাতে রিমোটটাও ততক্ষণে মাটিতে সজোরে পড়ে দুখণ্ড হয়ে গিয়েছে। বৃষ্টি ভয়ে ভয়ে উপরের দিকে তাকালো। এবার রক্তের বৃষ্টি হচ্ছে যেন তার উপর। সে সামনের দিকে তাকাতেই দেখলো টিভিতে সেই পুলিশের ছবিটা আছে। যেন টিভি হ্যাং হয়ে গিয়েছে। হুট করে ওই ছবিটা বলে উঠলো বৃষ্টি। ঝাঁকি দিয়ে লাফিয়ে উঠলো বৃষ্টি। তার কানে তখনও বাজছে সেই ভয়ঙ্কর শব্দটা। নিজের নাম এমন ভয়ঙ্কর কণ্ঠে শুনে প্রচুর পরিমাণে ভয় পেয়েছে। মাথার উপর একটা ফ্যান ঘুরছে ফুল স্পিডে, কিন্তু তাও বৃষ্টি দরদর করে ঘামছে। আশেপাশে তাকিয়ে দেখলো বন্ধ পরিবেশ, কোনো খোলা জানালা বা দরজা নেই। মাথায় হাত দিয়ে ভয়ে ভয়ে, না, শুকনো আছে এখনো। এতক্ষণ দেখা ঘটনা যে নিছক স্বপ্ন বই কি কিছুই নয়, সেটাও বুঝতে কষ্ট হলো না তার। কিন্তু এতটা জীবন্ত লেগেছে সবকিছু, সে যে এখনো ঘোরের মধ্যে আছে। সে কোনো মতে সেখান থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নেমে একেবারে অফিসের বাইরে চলে এলো। লিফটেও ঢুকলো না। বদ্ধ পরিবেশে তার থাকতে এখন সমস্যা হবে যে। তার দরকার খোলামেলা পরিবেশ, পরিষ্কার বাতাসে। জ্বালাময়ী সূর্যের উত্তাপ আজ বৃষ্টির মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ। বাড়ি ফিরে গোসল সেরেই তারপর ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হতেই মাথায় মায়ের খুন্তির আলতো মারটাও মিস করলো না বৃষ্টি। ওদিকে মা মেরে দিয়ে কখন আবার রান্নাঘরে ঢুকে পড়েছেন, কিন্তু তার কথা অনবরত চলতে থাকছে। কি জন্য যে এতদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলি সেটা আমাকেও একবার বল, আমিও একবার তোর কষ্টটা অনুভব করি। যত সব ভালো কাজ ছেলে ইউজলেস কাজগুলো করিস। বললাম পড়াশোনা শেষ করে ডাক্তার হ, কিন্তু সেটাও হতে পারলি না। নিজের ইচ্ছা মতো কাজ করিস, দিন রাত ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে কি প্রমাণ করতে চাস তুই? হ্যাঁ, তুই যদি এখন স্টুডেন্ট হতি তাহলে না হয় ভাবতাম যে তুই পড়াশোনা করছিস, কিন্তু তাও না। কি না কি কাজ করে, কি না কি কাজ করে, তার জন্য আবার ঘরের দরজা সারাদিন বন্ধ রাখা লাগবে। আসছে নবাবের মেয়ে। মূলত এতদিনের রাগ আর জমানো কথা একেবারেই বলার চেষ্টা করছেন তিনি, কিন্তু বৃষ্টি সেসব আমলে নিচ্ছে না। মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও মন খারাপ লাগে না তার, বরং মায়ের মনে নিজের জন্য চিন্তা দেখে খুব আনন্দ হয়। কই, সবার মা তো এমনভাবে চিন্তা করে না। বিশেষ করে যাদের মা চাকরিজীবী, তারা তো মায়ের দেখাও পায় না সারাদিনে। সেই হিসেবে বৃষ্টি নিজেকে ভাগ্যবতী মনে করে। এর জন্য একটু বকা সহ্য করাই যায়। টেবিলে রাখা ফলে ছুরি থেকে একটা আপেল নিয়ে সেটা ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সে। সেখানে খেতে খেতে মায়ের বকা শুনবে সে। পাশে তাকালো সে, বিভোর ফোনে গেমস খেলছে। হঠাৎ বৃষ্টির নজর পড়লো চলতে থাকা টিভিটা। সেখানে খবরের চ্যানেল খোলা দেখে সাথে সাথে টিভি বন্ধ করে দিল। দরকার নেই কোনো খবর দেখার। হঠাৎ বাবা বিভোরকে ডাক দিল। সাথে সাথে বৃষ্টির হাত কাঁপা শুরু করলো। বিভোর সেই স্বপ্নের মতোই ফোনটা বন্ধ করে বাবার দিকে চলে গেল। বৃষ্টির খেয়াল হলো স্বপ্নের বাকি অংশ রক্ত। তার ডান হাতে আপেল থাকায় বাম হাত সরাসরি মাথায় চলে গেল। ভেজা অনুভূতি হতেই কাঁপাকাঁপি পরিমাণ আরো বেড়ে গেল তার। হাতটা সামনে আনার ইচ্ছাটুকু আর এলো না। তার মধ্যে হঠাৎ কলিং বেলের শব্দ আসতে সচকিত চোখে দরজার দিকে তাকালো। তার হাতে কম্পন তখনও বিদ্যমান, শুধু একটুর জন্য হাতে থাকা আধ খাওয়া আপেলটা পড়ে যায়নি। দরজাটা খুলে চেনা মানুষকে ঢুকতে দেখে ধপ করে সোফায় বসে পড়ল। আবার ঘামতে শুরু করেছে। ভয়ে তার অবস্থা নাজেহাল। নিশান্ত বৃষ্টিকে এভাবে বসে পড়তে দেখে সে দ্রুত তার কাছে চলে আসে। কোনো মতে বৃষ্টির গালে দুই হাত রেখে এক হাত দিয়ে আস্তে করে মারতে থাকে আর বলতে থাকে, কি হয়েছে বৃষ্টি? কোনো সমস্যা? আমাকে বলো, তুমি ঠিক আছে তো? আমাকে হঠাৎ করে এভাবে দরজায় নক না করে ঢুকতে দেখে ভয় পেয়ে গেছিলে, নাকি অন্য কিছু? বলো আমাকে, আমি ঠিক করে দেবো সব। তুমি কাঁপছো কেন? বৃষ্টির খেয়াল হলো সে কি ভাবছিল। সবকিছু স্বাভাবিক দেখে নিজের বাম হাতটা সামনে আনলো। হাতে পানি দেখে মনে পড়লো সে গোসল করেছিল, তাই ভেজা অনুভূত হয়েছে। এটা রক্ত ছিল না। পাশের রুম থেকে বাবা আর বিভোরকে বের হতে দেখে এক ঝটকায় ঠিক হয়ে বসলো আর ইশারায় নিশান্তকে ফ্লোর থেকে উঠে সোফায় বসতে বলল। বৃষ্টির এমন হঠাৎ পরিবর্তনে ভোরকে গিয়ে নিশান্ত উঠে সোফায় বসলো। বৃষ্টি ধীর কণ্ঠে বলল, আমি একদম ঠিক আছি, চিন্তা করবেন না। বলেই আর সামনের দেয়ালে ঝোলানো টিভির দিকে তাকিয়ে আনমনে আপলে এক কামড় বসালো। নিশান্ত আশানুরূপ উত্তর না পেয়ে হতাশ হলো। নিশান্তের মনে হলো বৃষ্টি সবার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে, এমনকি নিজের বাবার থেকেও হয়তো। নিশান্ত আসার কয়েক সেকেন্ড আগেই হয়তো এমন কিছু হয়েছে যার জন্য বৃষ্টি ভয় পেয়েছিল। কিন্তু কি? কৌতূহলী করে তুলল নিশান্তকে। কিন্তু না এর জন্য কোনো ক্লু আছে, আর না বৃষ্টির থেকে কোনো জবাব পাওয়া গেল। বোঝার কোনো উপায় নেই আপাতত। বৃষ্টির দিকে তাকালো আবার। এক মনে আপেলে কামড় বসিয়ে যাচ্ছে, অন্য কোনো দিকে খেয়াল নেই। সেই যে সোজা হয়ে বসেছে, তারপর আর নড়াচড়াও করে না। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে।
ফ্যানের শব্দ কিংবা বৃষ্টির বাবা আর বিভোরের কথা বলার শব্দ কিংবা রান্নাঘরে বৃষ্টির মায়ের রান্না করার শব্দ আর বাইরে চলমান যানবাহনের শব্দ, সবকিছুর মধ্যেই সে টুপ টুপ শব্দটা শোনা হয়ে উঠছে না। কিন্তু নিশান্তের ইচ্ছে করছে, হয়তো এমন কিছু আগে খেয়াল করেনি বলেই এই সামান্য জিনিসের প্রতি এত কৌতূহল। আর না হলে বৃষ্টি নামক মানুষটার প্রতি কৌতূহলের মাত্রা বেশি, না হলে এই অদ্ভুত ইচ্ছা কি কখনো জাগতো, জানা নেই। কি করছিস নিশান্ত? জানতাম এইবার তুই ও কাজে বেশি সময় নষ্ট করবি। নিজেকে সামলে আঙ্কেলের সাথে কথা বলা শুরু কর, ও কাজ বাদ দিয়ে। নিজেকে মনে মনে ধমকালো নিশান্ত, কিন্তু মনের কোনো এক কোণ থেকেই নিশান্ত নিজেই নিজেকে বলে উঠল, ও কাজ না রে পাগল, বুঝবি না তুই। তবে সেই কণ্ঠের মাত্রা খুবই কম ছিল, যেন দূর থেকে কেউ চিৎকার করছে। পাত্তা দিল না সেসবে, নিজে উঠে দাঁড়িয়ে সালাম দিল বৃষ্টির বাবাকে। বৃষ্টির বাবা নিশান্তকে দেখে অবাক হলেন না, এমনটা হওয়ার কথা ছিল। তিনি সালামের উত্তর দিতে দিতে নিশান্তকে জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করলেন। তারপর কথায় এক পর্যায়ে জানালেন নিশান্ত আজ থেকে বৃষ্টিদের ফ্ল্যাটেই থাকবে। এতক্ষণ আপেলের দিকে মন প্রাণ দিয়ে বসে থাকা বৃষ্টির কর্ণগোচর হতেই আবার লাফ দিয়ে উঠে দাঁড়ালো বৃষ্টি। এই বাচালটা এখান থেকেই বাড়িতেই থাকবে? ধুর। কথাটা মনে হতে আরেক লাফ দিতে গিয়েও দিল না। সামনে বাবা আর ছোট ভাই আছে, লাফানো যাবে না। বাবা আরো কিছুক্ষণ কথা বলে নিশান্তকে ঘর দেখিয়ে চলে গেলেন। মা বিভোর মায়ের ফোনটা নিয়ে নিজের ঘরে চলে গেল গেমস খেলতে। বৃষ্টি অসহায়ের মতো মুখ করে আবার সোফায় বসে পড়ল ঠুস করে, আর আপেলে কামড় দিতে লাগলো। তার খেয়াল নেই যে কেউ তার পাশে বসে তার আপেল খাওয়ায় মন দিয়ে দেখছে। কি আজকে এভাবেই এক্সারসাইজ করছো নাকি? একবার উঠছো আবার বসছো। কথাটা কানে সময় মতো পৌঁছালো, মস্তিষ্ক ধরতে পারলো না সাথে সাথে। আর যখন ধরতে পারলো তখন বৃষ্টি মাথা ঘুরিয়ে নিশান্তের দিকে তাকালো। এর জবাবে কিছু বলবে তার আগেই নিশান্তের বলা আরেকটা কথা বৃষ্টির মুখ বন্ধ করে দিল। ফ্যান চলছে পুরো গতিতে, ঠান্ডা পরিবেশ। হ্যাঁ, রান্নাঘরে রান্না হলেও সেই উত্তাপ এই পর্যন্ত পাচ্ছি না। গোসল করে আসলেও শুকিয়ে যাওয়ার কথা, চুল থেকে পানি পড়লেও সেটা পিঠে লাগার কথা, তাও ঘেমে যাচ্ছ। কিন্তু তোমার মুখ বলে দিচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তিত, হয়তো ভয় পেয়েছো। কারণটা কি? বৃষ্টি কি বলবে ভেবে না পেয়ে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কথাটা। নিশান্ত ওর খাপছাড়া হাসি দেখে আবারও বলা শুরু করলো, চোখের কোণ বেয়ে পানি পড়ার উপক্রম। এখন যেভাবে হাসছো তাতে হাসতে হাসতে চোখে পানি চলে আসার কথা একদম নয়। কান্না করতে যাচ্ছিলে কেন? কি ভেবে? এক্সের বিয়ের কথা, নাকি এক্স কবে হানিমুনে যাবে সেই কথা ভেবে? এতক্ষণ শান্ত থাকলেও শেষ কথায় তেতে উঠলো বৃষ্টি। কি পেয়েছে লোকটা? শুধু একবার বিয়ে বাড়িতে হাতে থাকা প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাস মোচড়াতেই তো দেখেছে, তারপর থেকেই এক্স এক্স করে যাচ্ছে। সে রেগেই বলে উঠলো, এই শুনে রাখুন, আমার কোনো এক্সপেক্স নেই। আমি এমনি বসেছিলাম, তারপর হঠাৎ স্বপ্নের কথা ভেবে ওই কাজের প্রেসারে আর গরম লেগেছিল, তেমন কিছু না। গোয়েন্দার মতো ভাবনা বা কমন সেন্স যাই বলে ওটাই বন্ধ রাখেন আপাতত। এত রাতে জার্নি করে এসেছেন, হয়তো খাবার খেয়ে রেস্ট নিতে যান। রাখছো কেন? গরম লাগছে বুঝলাম, কিন্তু আচ্ছা সেসব বাদ। কোনো এক্স নেই মানে আমার রাস্তা পরিষ্কার। তবে যাই বলো, ভেজা চলে তোমাকে। থেমে যান, ওখানেই থামেন। ফ্লার্ট করছেন? আমি না আপনার বোনের মতো? হ্যাঁ করছি, আর চাইলে তো মাঝে মাঝে একটু বউয়ের মতো ভাবতে পারো। তোমরা মেয়ে জাতি কি গুণ ছাড়া আর কিছু পাও না ছেলে দেখলে? না, পাই না। বলেই নিজের ঘরে এসে শব্দ করে দরজা লাগালো। নিশান্ত হাসতে হাসতে নিজের কাঁধে ব্যাগটা আবার ঝুলিয়ে আঙ্কেলে দেখানো ঘরের দিকে পা বাড়ালো। বৃষ্টি ঠিকই বলেছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। নিজের ঘরে ঢুকতেই বৃষ্টির মনে কিছু সময় আগের কথা হানা দিল। স্বপ্নের কথাটা এবার ভুলতে পারেনি সে, তাই তো এত সমস্যা হচ্ছে। বিশেষ করে অন্যান্য সময় স্বপ্নের শুধু একটা অংশ মনে থাকতো, সেটা তেমন একটা সমস্যা করে না। কিন্তু স্বপ্নটা যে পুরাই মনে থাকে তাহলে সেটা বেশ ঝামেলা করে। অনেকটা সময় দেখা যায় গত রাতে দেখা স্বপ্ন আমরা ভুলে যাই, কিন্তু বহু বছর আগে দেখা একটা স্বপ্ন তখন থেকে শুরু করে বর্তমানেও মনে থাকে আমাদের। রেখার আজ দেখা স্বপ্নটা, বৃষ্টির আজ দেখা স্বপ্নটা সেই চিরকাল মনে থাকার মতো স্বপ্নের ক্যাটাগরিতে পড়ে হয়তো। যত দুঃখ এখানেই। বৃষ্টি দরজা হালকা ফাঁক করে বাইরে দেখার চেষ্টা করলো। আজই দরজা বন্ধ করে রাখা শেষ করলো। আজ আবার কয়েকদিনের জন্য দরজা বন্ধ করা যাবে কিনা সেটা বোঝার চেষ্টা করছে সে। তখনই ভেসে এলো মায়ের ডাক, আবার যদি দরজা আটকিয়েছিস তাহলে দেখে নিস তোর আমি কি অবস্থা করি। পরিকল্পনা শুরু আগেই শেষ হয়ে গেল। সে দরজা হালকা ভিড়িয়ে রেখেই নিজের বিছানায় শুয়ে পড়ল। এই স্বপ্নের কথা অন্যভাবে ভুলতে হবে। চট করে মাথায় এলো গেমসের কথা। সব কাজ বাদ দিয়ে ফোন নিয়ে চলে গেল বিভোরের ঘরে। দুজনে মিলে গেমস খেলা যাক আজ, তাতে কিছুটা ভোলা যায় স্বপ্ন। অন্তত পক্ষে ওই লাশের মুখ থেকে বৃষ্টির নাম বের হয়ে আসার অংশটা। বিন্দু বিন্দু জলকণা কপাল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে নিশান্তের। কৃত্রিম ঝর্ণার পানি দিকে কোনো খেয়াল নেই তার। প্রতিবারের মতো চিন্তায় মগ্ন সে। তবে প্রতিবার কাজের চিন্তা করলেও আজ এই প্রথম কাজের বাইরে কোনো চিন্তা করছে সে। বৃষ্টির সেই টইটুম্বুর চোখ জোড়া শান্তি দিচ্ছে না নিশান্তকে। কি এমন কারণ যার জন্য বৃষ্টির কান্না করার পর্যায়ে চলে গিয়েছে?
সত্যি কি সে ভয় পেয়েছে নাকি আবিরের কথা ভেবে কষ্ট পাচ্ছে? দ্বিতীয় চিন্তা মাথায় আসতেই নিজের অজান্তে ঘুষি মেরে বসলো দেয়ালে। তারপর হালকা ব্যথা অনুভূত হতেই মনে পড়লো আসল কথা। আবার বিড়বিড় করে উঠলো সে। তোকে আগেই বলেছিলাম, এবার তুই বড্ড সময় নষ্ট করবি নিশান্ত, নিজের কাজ বাদ দিয়ে। রাতে খাবার খাওয়ার জন্য সবাই জড়ো হয়েছিল ডাইনিং টেবিলে, কিন্তু তখন কোনো কথা হয়নি বৃষ্টি নিশান্তের মাঝে। শুধু আর চোখে বৃষ্টি বার কয়েক তাকিয়ে পরখ করে নিয়েছিল নিশান্তকে। নিশান্তের বলা ব্যাখ্যামূলক কথা তাকে ভাবাচ্ছে। অকারণে এত যুক্তি দেখানোর কোনো মানে হয় না। দেখা যাবে কিসব ব্যাখ্যা বলে কখন তার পেট থেকে সত্য কথা বের করে আনে, বৃষ্টি টেরও পাবে না। এজন্য সাবধানে থাকা জরুরি। লোকটা কি কাজ করে? ভাবালো বৃষ্টিকে, তবে এটা শুধু কয়েক মুহূর্তের জন্য। আবার নিজের খাওয়ার দিকে মন দেয় সে। যা করার করুক, সেই নিয়ে ভাবলে চলবে না। অফিস থেকে আজ ফেরার সময় আকিবের কাছে শুনেছে তাদের কোম্পানির আবার নতুন গেমসের নামে একটা গেম হুবহু নকল করতে চলেছে। এতে কোম্পানির শুধু মান সম্মানই যাবে। অবশ্য এই নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই বৃষ্টি, সে করেও না। তার ইচ্ছা একটা নতুন গেম বানানোর, শুধু অভিজ্ঞতার জন্য অফিসে চাকরি করতে হচ্ছে। অফিসের কাজগুলো যথারীতি করে সেখানে অর্জিত অর্থ অন্য কাজে লাগায় সে। বাবা জীবনেও ওই টাকায় বাড়ির কিছু করতে দিতে রাজি হয়নি। শুরুর দিকে তিনিও বৃষ্টির কাজ নিয়ে বিরূপ মত পোষণ করেছিলেন, কিন্তু বৃষ্টির জেদের কাছে হার মানেন। বৃষ্টির মায়ের মতো বৃষ্টির বাবারও ইচ্ছা বৃষ্টি যেন ডাক্তার হোক, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তারাও বৃষ্টিকে জোর করেনি এই বিষয়ে, যার জন্য বৃষ্টি নিজের ইচ্ছা পূরণ করতে পারছে কোনো বাধা ছাড়াই। যদিও জানা নেই এত দিনের পরিশ্রমের ফল কোনোদিন পাওয়া হবে কিনা, কিন্তু চেষ্টা তো করছি। এই কথাটা মনকে শান্তি দেবে। মাঝে অনেকটা সময় নিজের লক্ষ্য থেকে দূরে ছিল। আবিরের বিয়ে হয়ে যাওয়ার পর এই কয়েকদিন নিজেকে আটকে রেখে এই কাজটা আবার শুরু করেছে। উন্নতির হার খুবই কম, তবুও হাল ছাড়েনি বৃষ্টি। খেতে খেতে আবার আর চোখে নিশান্তকে দেখে নিল সে। ছেলেটা খাবার দিকে সম্পূর্ণ মন দিয়ে রেখেছে। বসার ধরন থেকে শুরু করে প্রতিটা কাজ নজর কাড়ার মতো। সোজা হয়ে বসে সেই যে খাওয়া শুরু করেছে আর নড়েনি সে। বৃষ্টি নিজের দিকে তাকালো একবার। খেতে খেতে কখন যে চেয়ারে পা মুড়ে বসেছে তার ঠিক নেই, কিন্তু শুরুতে স্বাভাবিকভাবেই বসেছিল। আশেপাশে তাকিয়ে নিজের পাশেই রাখা ছোট চামচটা ফেলে দিল আস্তে করে। তারপর সেটা নিতে মাথা নিচু করে বাকিদের দেখলো। তার ভাইয়ের পা সবচেয়ে বেশি নড়ছে, তবে তার নিজের থেকে কম। বাবা স্বাভাবিক, তবে নিশান্ত অতিরিক্ত মাত্রায় স্বাভাবিক। আর কোনো কিছুর মাত্রা অতিরিক্ত কথাটা ঠেকলে সেই বিষয়টা সাধারণ মানুষের কাছে স্বাভাবিক হিসেবে গণ্য হয় না। বৃষ্টি চামচটা তুলে আবার আগের জায়গায় রেখে খাওয়া শুরু করলো। নিশান্তের দিক থেকে চাইলেও চোখ ফেরাতে পারলো না। বারবার আর চোখে দেখতেই গেল তাকে। তারপর আবার কি মনে করে নিজের দিকে তাকাতেই দেখলো পা মুড়ে বসার পরও পা দুটো নাড়িয়েই চলেছে সে নিজে। কপাল চাপড়াতে ইচ্ছা করলো এই প্রথম তার। এখানে সবচেয়ে বেশি চঞ্চল কি সে নিজেই? নিজেকে সান্ত্বনা দিয়ে মনে মনে বিড়বিড় করলো, আমি চঞ্চল না, মশাগুলোর কামড় থেকে বাঁচতে পারাচ্ছি। টুরু শান্তনা। নিশান্ত বৃষ্টির দিকে তাকালে স্বাভাবিকভাবেই তাকাচ্ছে। মূলত বৃষ্টিকে পর্যবেক্ষণ করছে আর নিজের মাথায় থাকা বৃষ্টির ছবির সাথে মেলানোর চেষ্টা করছে। কিছুতেই মেলাতে পারল না সে। তার সামনে বসা মানুষটা আদৌ বৃষ্টি বলে মনে হচ্ছে না তার কাছে। অকারণে লাফিয়ে বেড়ানো পোকা বা অকারণে উড়ে বেড়ানো তেলা পোকা বলে মনে হচ্ছে। একটা মানুষ এতটা কিভাবে নড়তে পারে, তাও খাওয়ার সময়, সেটা ভাবনার বিষয়। সে যখন বাড়িতে আসলো তখনও কি শান্তভাবে বসেছিল? এটা কি সেই বৃষ্টি? একটা মানুষের হুটহাট পরিবর্তন নিশান্তকে ভাবাচ্ছে। এসেছিল বৃষ্টিকে জানতে, কিন্তু এবার তালগোল পাকিয়ে ফেলেছে সে। এত অল্পতেই উত্তেজিত হওয়ার স্বভাব নয় তার, তবুও শুধু এই মেয়েটার ব্যাপারেই তার মধ্যে একটু বেশি উত্তেজনা কাজ করছে। সকাল হতেই রোজকার রুটিন, খাবার সেরে কাপড় বদলে অফিসের জন্য ছুটে যাওয়া। অফিস দূরে হলেও রিক্সা দিয়েই যাওয়া আসা করে। মাঝে মাঝে হেঁটে যায় অর্ধেক পথ, তবে সবসময় না। যখনই মনে হয় ওজন একটু বেড়ে যাচ্ছে তখনই হাঁটা আরম্ভ করে। আর না হলে সারাদিন ঘুমিয়ে কাটালেও তার মুখে চিন্তার ছাপ পড়ে না। তবে আজ দেখা গিয়েছে ভিন্ন দৃশ্য। খাবার শেষে বাড়ি থেকে নামা পর্যন্ত সবটা ঠিক থাকলেও সামনে একটা রিক্সায় নিশান্তকে বসে থাকতে দেখে চোখ কুঁচকে সেদিকে তাকিয়ে থাকে। অকারণে রিক্সা দাঁড় করিয়ে রাখার কারণ বুঝতে না পেরে নিজের পথে হাঁটা শুরু করে। আর একটু সামনে থেকে রিক্সায় উঠে পড়বে, এমনি তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার জানান দিচ্ছে এই ছেলেটার থেকে দূরে থাকার জন্য। সুবিধা ঠেকছে না তার কাছে। কয়েক কদম এগিয়ে যেতেই বৃষ্টিকে আটকালো নিশান্ত। শোনো বৃষ্টি, দাঁড়াও। বৃষ্টি থেমে গেল সাথে সাথেই। নিশান্ত নামলো না রিক্সা থেকে, উল্টো তাকেই নিজের কাছে আসতে বলল সে। রাস্তায় দাঁড়িয়ে অমান্য করতে পারলো না তার কথাটা, ফিরে আসলো সেখানে। নিশান্ত এক মুখ হাসি নিয়ে বলল, রিক্সা উঠে পড়ো, দেরি করো না। বৃষ্টি অবুঝের মতো চেয়ে রইল শুধু। মাঝ রাস্তায় হুট করে কেউ রিক্সায় উঠতে বললে কি করা উচিত সেটা ভাবতে সময় নিল কিছুটা। মানুষটা অপরিচিত হলে মুখের ওপর না বলে দিত, কিন্তু পরিচিত হওয়া মুখের ওপর না বলার সময় কথায় একটু বাড়িয়ে কমিয়ে বলতে হবে কিনা সেটা নিয়ে ভাবতে ভাবতেই চোখ গেল সামনের দিকে। আবির পরম যত্নে মটুসির শাড়ির আঁচল গাড়িতে ঢুকিয়ে দিচ্ছে। সেদিকে অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে আবার পিছন রিক্সায় বসা নিশান্তের দিকে তাকালো। নিশান্ত ততক্ষণে রিক্সা থেকে নেমে বৃষ্টির হাত ধরে টান দিয়ে গিয়ে রিক্সায় উঠে বসার জন্য তাড়া দিল।
বৃষ্টি তাই করলো যা তাকে বলা হলো, কিন্তু চোখ আবার সামনে চলে গেল। খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে একসাথে। হয়তো গাড়ি চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে থাকার পর আবার ধ্যান ভাঙলো তার। পাশে নিশান্ত এসে ততক্ষণে বসে পড়েছে। একটু সরে বসতে গিয়ে খেয়াল করলো হুড তুলে দেওয়া, তাই চাইলেও নড়তে পারলো না। সে নিশান্তর দিকেই তাকিয়ে রইল, যেন তাকে চোখে চোখে এই প্রশ্ন করছে। তখন এত তাড়া দেওয়ার কারণ কি ছিল? সে কি তাকে নিয়ে উপহাস করতে চাইছিল? বৃষ্টির চোখ দেখে নিশান্ত প্রথম প্রশ্ন সহজেই আন্দাজ করতে পারলো, কিন্তু তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে আবার ভ্রুকুচকে তাকালো। বৃষ্টির মনে নিশান্তকে নিয়ে প্রতিকূল চিন্তার উদয় ঘটেছে, সে তা বুঝতে অসুবিধা হলো না তার। তবে একটা কাজ করতে এসে তার বিপরীত ফলাফল পাওয়ার হতাশ হলো একটু। বৃষ্টির কাছাকাছি আসতে গিয়ে উল্টো নিজের সম্পর্কে নেগেটিভ মন্তব্যের সৃষ্টি করেছে সে। অজান্তেই মুখটা ছোট হয়ে এলো তার। হোক পরিচিতি দুদিনের, কিন্তু এমন ভাবনা আশা করেনি বৃষ্টির কাছ থেকে। অত্যন্ত গোপনে নিজের ভেতর থেকে বেরিয়ে আসার আগেই দীর্ঘশ্বাস লুকালো নিশান্ত। তারপর নিজের আসল কাজে মন দিল। নীরবতা কাটিয়ে কথা বলার জন্য পাশে তাকাতেই দেখলো বৃষ্টি ততক্ষণে তার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে। চোখ বন্ধ করে প্রাকৃতিক পরিবেশ উপভোগের চেষ্টা করছে সে। মুখে রিকশার হুডের সামনের খোলা অংশ থেকে রোদ এসে পড়েছে ঠোঁটের কম্পন অনুভব করতে পেরে চোখের দিকে তাকালো। পাপড়ি আধ ভেজা, আবার মুখ ভেজে নি চোখের জলে। যেন কান্না করবে কি করবে না সেটা নিয়েও দ্বিধায় ভুগছে বৃষ্টি। নিশান্ত অবাক হলো। সাধারণত মেয়েরা হয় শক্ত হয়ে নিজের কান্না সামলায়, না হয় নরম হয়ে অযোধ্যারায় কাঁদতে থাকে, কিন্তু কান্না নিয়ে কাউকে দ্বিধাবোধ করতে প্রথম দেখছে সে। আবিরের গাড়ির কথা মনে পড়তেই আবার সেই অজানা রাগটা জেঁকে ধরলো তাকে। তবে অনেক কষ্টে নিজেকে সামলে আবার নীরবতা ভাঙায় মন দিল। জিজ্ঞেস করলে না আমি কেন রিক্সায় উঠালাম তোমায়? না। কেন? যদি আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাই? ইচ্ছে করছে না, ভালো লাগছে না। আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব? দরকার নেই, এমনিতে অনেকদিন ধরে অফিস যাওয়া হয়নি, এখন বাদ দেওয়া যাবে না। আচ্ছা। তারপর আবার নিস্তব্ধতা। অপ্রাসঙ্গিক কথা শুরু করার আগেই হয়তো উচিত ভেবে জানা থাকা সত্ত্বেও জিজ্ঞেস করলো নিশান্ত, তুমি কি করো? আমার জানা মতে বাবার এতক্ষণে আপনি জানতে না চাইলেও বলে দিয়েছে কথাটা, আবার জিজ্ঞেস করলেন? এমনি কথা বলতে চাচ্ছিলাম। কেন, আবার ফ্ল্যাট করবেন? ধরে নিতে পারো তাই। অদ্ভুত মানুষ আপনি। সেটাও বলতে পারো, তবে আজ থেকে তোমাকে নিয়ে যাওয়া আসাটা আমি করব। কি? আপনি কি এই জন্য আমাদের বাড়িতে এসেছেন? না, আমার কাজে এসেছিলাম। হোটেলে থাকার সমস্যা হচ্ছিল, তাই আঙ্কেল বললেন এখানে থাকতে। মানা করিনি। তবে তোমাকে আনা নেওয়ার ব্যাপারটা আমার ব্যক্তিগত ইচ্ছা। আমার কাজ শুরু থেকে শেষ হওয়ার সময়টা মিলে যায় বলে সিদ্ধান্ত নিয়েছি। তো আপনি কি করেন? এই তো মানুষদের রিক্সা করে গন্তব্যে পৌঁছে দিই। মজা করবেন না, সত্যি বলুন। তোমাকে দেখতে আজ সুন্দর লাগছে। অসময় হঠাৎ বলা কথায় না চাইতেও মুখে লালাভ আভা চলে আসলো বৃষ্টির। নিশান্তের কণ্ঠে কিছু একটা ছিল যেটা না চাইতেও বৃষ্টিকে লজ্জা পেতে বাধ্য করেছে। আর জানার ইচ্ছা থাকলেও সামনে আরও প্রশ্ন করার জন্য কথা বের হলো না মুখ থেকে। গলা পর্যন্ত এসে সেখানেই আটকে ধীরে ধীরে যেন কোথায় হারিয়ে যেতে থাকলো কথাগুলো। সে জানে নিশান্ত ইচ্ছা করেই এমন কথা বলেছে। হয়তো এই কথা নিয়ে সিরিয়াসও নয়, হয়তো কাজের প্রসঙ্গে এড়াতেও চাইতে পারে, কিন্তু এত জানার ভেতরেও প্রশ্ন করে উঠতে পারলো না। ওই যে কথা গলা পর্যন্ত এসে হারিয়ে যেতে থাকতো। মুখ থেকে লালা বাবা সরল না, উল্টো বৃষ্টিকে আরো লজ্জায় ফেলতে নিশান্ত ধীম কণ্ঠে বলে উঠলো, যেন সত্যি দারুণ লাগছে তোমাকে। বৃষ্টি নিশান্তের দিকে চাইলো। সত্যি কথাটা বলেছে নাকি এটা তার আরেক কল্পনা সেটা নিশ্চিত হতে, কিন্তু দেখলো নিশান্ত অন্যদিকে চেয়ে রয়েছে। হয়তো এতক্ষণ করা সবটুকুই কল্পনা। অবশ্য নানা স্বপ্নে ডুবে থাকা বৃষ্টি নতুন গেম তৈরি করতে সবসময় কল্পনায় ডুবে থাকতে থাকতে কখন যে আসল ঘটনার সম্মুখীন হয় আর কখন কল্পনা সেটা আলাদা করতে ব্যর্থ হয় প্রতিবার। তাই চুপ করে বসে রইল সে। কিছুক্ষণ আগের কথোপকথনকে নিছক কল্পনা ভেবে সামনে তাকালো। ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে তারা, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। তবে কল্পনা ভেবে আগের ঘটনাকে উড়িয়ে দেওয়া বৃষ্টি জানতেই পারল না তার পাশে বসে থাকা নিশান্ত বহুদিন পর অনেকটা সময় ধরে মুখ ঘুরিয়েই মুচকি হেসেছে, শুধুমাত্র তাকে লজ্জিত হতে দেখে। গরমের পাশাপাশি লজ্জায় মুখ লাল হয়ে আসতে দেখে বেচারা নিশান্তও হয়তো লজ্জা পেল আজ, অনেকদিন পর, কিংবা হয়তো প্রথমবার। আরেকটি নতুন দিনের সূচনা। শহর হওয়ায় পাখির কলকাকলিতে ঘুম ভাঙার ঘটনা এখানে খুব কমই দেখা যায়। মূলত যানবাহনের শব্দ, বিশেষ করে রিক্সা গাড়ির হর্ন কিংবা সকাল সকাল পাওয়ার লাইনের মোটা মোটা তারে বসে থাকা কাকের ডাকেই ঘুম ভেঙে যায়। অলিগলিতে মানুষের সংখ্যাধিক্যের জন্য তাদের চলার শব্দ যেন কান পর্যন্ত পৌঁছানোর উপক্রম। প্রতিদিনের মতো একই সময় ঘুম ভাঙলেও ছুটির দিন বলে আবার শুয়ে পড়েছিল বৃষ্টি। আর শুতে না শুতেই ঘুমিয়ে পড়েছে সে। এর মাঝে একবার ঘুমের ঘোরের মধ্যেই মায়ের ডাক কানে ভেসে এসেছিল তার। মায়ের কথার সারাংশ ছিল এই যে বাবা মা আর বিভোর মিলে তাদের এক মামার বাড়িতে যাচ্ছে। সে চাইলেও যেতে পারে, কিন্তু ঘুমের কারণে না করে দিয়েছে সে। তাই আপাতত একাই আছে বাড়িতে। কিছুক্ষণ আগেই হাত মুখ ধুয়ে খাবার খাওয়া শেষ করলো। এখন ফোনে গেমস খেলতে ব্যস্ত সে।
খেলতে বসার পরেই নিশান্তের কথা মনে পড়ল। গত কয়েকদিন ধরে বৃষ্টির সাথেই যাওয়া আসা করছে সে। প্রথম দিকে নিশান্তকে যেমন ভেবেছিল তেমন না ছেলেটা। তার কাঁধে কোনো দায়িত্ব হলে সেটা যে কোনো মূল্যে পালন করে সে, এটুকু বুঝতে অসুবিধা হয়নি তার। তবে ছেলেটার একটা নেগেটিভ দিক হলো অতিরিক্ত ফ্লার্ট করে মেয়েদের সাথে। বৃষ্টির অনেকগুলো মেয়েকে পটানোর চেষ্টা করেছে, তবে অস্থায়ীকালের জন্যই। 2-3 দিন কথা বলা, আবার বোন বানিয়ে ফেলে কিংবা জাস্ট ফ্রেন্ড, আবার সুযোগ পেলে বৃষ্টির সাথেও। কিন্তু বৃষ্টি তার সাথে তাল মেলায়নি আজ পর্যন্ত। বন্ধুত্ব গড়ে উঠেছে শুধু দুজনের মাঝে। নিশান্তের কথা মনে হতেই নিশান্তের ঘরে উকি দিল। দরজা খোলা থাকলেও সেখানে নেই কেউ। সে ফোন তুলে নিল হাতে, কিন্তু গেম শুরু করার আগেই বাড়ির কলিং বেলের আওয়াজে সেটা আর হলো না। বিলম্ব না করে দরজা খুলে দিতেই সামনে আবিরকে দেখতে পেল বৃষ্টি। আবির সাথে সাথেই ঘরে ঢুকে দরজা আটকে দিল। বৃষ্টি হুট করে এমন ঘটনা ঘটায় চমকে গেলেও সেটা প্রকাশ করতে পারলো না। মুখ স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, এভাবেই দরজা বন্ধ করলে কেন আবির ভাইয়া? মৌটুসি কোথায়? আবির বৃষ্টির প্রশ্নে মনোযোগ দিল না একটু, শুধু বৃষ্টির ভাবভঙ্গি পর্যবেক্ষণ করলো চোখ ছোট ছোট করে। তারপর বৃষ্টির অবস্থা আন্দাজ করতেই বাঁকা হাসি মুখে ফুটে উঠল তার মনে। আবিরকে হাসতে দেখে আবার ভরকে গেল বৃষ্টি। এই হাসির অর্থ সে জানে না, আর না এখন বুঝতে পারছে। নিজের প্রশ্নটা আবার করতেই আবির দেরি না করেই উত্তর দিল, আমাকে কি একেবারেই ভুলে গিয়েছো তুমি বৃষ্টি? ভুলতে পেরেছো আমাকে? বৃষ্টি এবার আবিরকে দেখে নিল। তাকে দেখলে মনে হচ্ছে এক চিন্তিত প্রেমিক তার প্রেমিকার অভিমান ভাঙাতে ব্যথাতুর হৃদয় নিয়ে আবেদন জানাচ্ছে। বৃষ্টির মাথায় সাথে সাথে এলো ফুফুর বলা সেদিনের কথাটা। এতদিন তো মৌটুসি মৌটুসি করে পাগল করে দিয়েছি। বিয়ে করলে নাকি তাকেই করবে, আর কাউ। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো সে। আবিরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলেই মনে হলো তার। তাছাড়া যার বিয়ে হয়ে গিয়েছে তাকে নিয়ে এত কিসের পিছুটান? এমনি আবিরের বিয়ের পরও প্রতি রাতে আগের মতো মেসেজ পাঠানো বা কল করা অতিষ্ঠ হয়ে নাম্বার ব্লক করেছে 2 দিন হলো। কিন্তু এত দ্রুতই যে আবির সরাসরি বাড়ি পর্যন্ত চলে আসবে সেটা সে ভাবতে পারেনি। অবশ্য পাশাপাশি ফ্ল্যাট হওয়ায় এমনিই একটা ভয় কাজ করতো। আবিরের থেকে লুকিয়েই থাকার চেষ্টা করতো সে। আবির নিজের কাজে যাওয়ার সময় কিংবা বাড়ি ফেরার সময় দরজার কাছে আসতো না সে। কতদিন বা এমন করে চলা যায়? তাছাড়া আবির যেটা করছে সেটাও তো ঠিক নয়। আবার কাজ পরিবার ফেলে এখান থেকে হুট করে চলে যাওয়াও যাবে না। বলতে গেলে সাবধান থাকাই ছিল একটা পথ। আবিরের সংস্পর্শে না থেকে নিজের মধ্যে বৃষ্টি যে পরিবর্তন লক্ষ্য করেছিল সেটা বোঝাও হয়নি এখনো তার। সত্যিই কি তুমি আমাকে ভালোবাসতে বৃষ্টি? আবিরের এহেন প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল বৃষ্টি। এর উত্তর জানা নেই তার। বড্ড অদ্ভুত লাগে এই প্রশ্ন যখন সে নিজেকে নিজেই করে। তার মন বলে না, আর মস্তিষ্ক বলে হয়তো। এমন অস্বাভাবিক পরিস্থিতিতে কি উত্তর দেওয়া উচিত সেটা বুঝতে না পেরে চুপ করে রইল। অন্যদিকে আবির বৃষ্টির আশায় থেমে নেই। সে নিজের মতো নানান কথা বলে চলেছে। বৃষ্টির মস্তিষ্কে কথাগুলো আঘাত করতেই সে বুঝতে পারলো এইসব কথা আবির আগেও বলেছিল তার বিয়ের আগের সময়গুলিতে। বৃষ্টি এই কথাগুলো শুনলেই ঘোরের মধ্যে চলে যায়। তার খেয়াল থাকে না চারপাশের। বৃষ্টির কাছে মনে হয় সে কথাগুলো মস্তিষ্ক না, খালি একেবারে মনে গিয়ে পৌঁছায়। চোখ দুটো বন্ধ হয়ে আসতে চায়। নিজের ভাতটা ধরে রাখতে পারবে না মনে হতেই হাতে টান লাগে। চোখ পিটপিট করেই সেদিকে তাকিয়ে বুঝতে পারে আবির তার হাত ধরে রয়েছে। কিন্তু সচ্ছল মস্তিষ্ক বলে ওঠে, আবির কখন ধরলো ওর হাত? কিন্তু উত্তর আসে না। এর আগেও এমন পরিস্থিতি হয়েছে, কিন্তু তখন আশেপাশের খেয়াল হয়নি কোনোদিন। আজ হলো। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু হাতটা নড়ল না। আবিরের কথাগুলো এখনো কানে আসছে, অদ্ভুতভাবে মস্তিষ্কেও পৌঁছাচ্ছে স্পষ্টভাবে, কিন্তু নিজের শরীরের নিস্তেজ ভাবটা কাটছে না। নিশান্তকে গত রাতেই জানিয়ে দেওয়া হয়েছিল বৃষ্টির পুরো পরিবার মিলে তাদের মামার বাড়িতে যাবে। সাথে বাড়ির অতিরিক্ত চাবিটাও তাকে দিয়ে দেওয়া হয়েছিল। কাজের জন্যই বের হয়েছিল আছে, তাও খুব সকাল করেই। কারোর সাথে দেখা করতে দূরে যেতে হতো। কিন্তু মাঝপথে এসে জানতে পারে সে আজ আসতে পারবে না। বাড়িতে যেহেতু কেউ নেই তাই ফিরে যাওয়ার জন্যই নিজের বাইক ঘোরালো নিশান্ত। এর মাঝে বৃষ্টির ঘরেও সুযোগ বুঝে ঢু মেরে দেখা যাবে। পৌঁছানোর পর চাবি দিয়ে ধীরে ধীরে দরজা খুলল। চাবি থাকার কারণে বা অকারণে বেল বাজানোর প্রয়োজন বোধ করেনি সে। তবে দরজা খুলে ভেতরে ঢোকার সময় বাইরে থাকা জুতো জোড়া নজরে এড়ায়নি তার। ভ্রুকুচকেই ঘরে ঢুকে আবার নিঃশব্দে দরজা বন্ধ করে দিল। সারা রাস্তা ভেবে এসেছে বৃষ্টির ঘরে উকি দেবে, তাই আর নিঃশব্দে আটকে রাখতে না পেরে নিঃশব্দে ওদিকে এগিয়ে গেল। অভ্যাসবশত আগে চৌকাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে ঘরের ভেতরের অবস্থা দেখে নিল সে। দেখতেই তার চোখ কপালে ওঠার উপক্রম। প্রথমত আবিরকে বৃষ্টির সাথে এক ঘরে দেখে রাগ উঠলেও পরে বৃষ্টিকে ভালোভাবে লক্ষ্য করলো। বৃষ্টিকে ধরে থাকতে দেখে আর বৃষ্টি নিবু নিবু নিজের চোখের দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে দেরি হলো না নিশান্তর। তারপর নিজের সবচেয়ে অপছন্দের কিন্তু প্রয়োজনীয় কাজ করলো সে, ওদের কথাবার্তা শোনার চেষ্টা। আবিরের সেই মায়া মাখানো কথাগুলো শুনে নিজের মধ্যে আগুনের স্ফুলিঙ্গের উৎপত্তির খবর পেলেও চুপ করেই দাঁড়িয়ে রইল। যেহেতু তার হাঁটাহাঁটির সময় বা অন্যান্য কাজ নিঃশব্দে হয়, তাই আবির টের পেল না নিশান্তের উপস্থিতি। সে নিজের কাজে ব্যস্ত।
আড়াল থেকেই আবিরকে বৃষ্টিকে বিছানায় শুয়ে দিতে দেখে মাথায় রাগটা ধপ করে জ্বলে উঠল নিশান্তের। নিজের এমন আচরণে অবাক হলেও বেশি চিন্তা করলো না এই নিয়ে। হুট করে রাগারাগি করা তার স্বভাব না, কিন্তু আজ মনে হচ্ছে রাগের আগুনে সে নিজে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তবে এর পরের ঘটনায় নিয়ে সেই রাগ নিভে গেল। আবির কিছুই করেনি বৃষ্টির সাথে, শুধু সেখান থেকে সরে এলো। নিশান্ত নিজের রুমে গিয়ে সুরক্ষিত জায়গায় দাঁড়ালো যাতে বাইরে থেকে তাকে কেউ সরাসরি দেখতে না পারে। আবিরও তেমন কিছু করলো না, ঘর থেকে বের হয়ে গেল আর যাওয়ার আগে দরজাটা লক করে দিয়ে গেল। নিশান্ত বের হয়ে আবার বৃষ্টির কাছে ফিরে এলো। মেয়েটা ঘুমোচ্ছে নিশ্চিন্তে, এখন হয়তো জানেও না একটু আগে তার সাথে কি হয়েছে। চোখ একেবারে বন্ধ হয়েই ছিল তখন, হয়তো আবিরের বলা কথাগুলো শুনতে পারেনি। নিশান্ত নিজের হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দেখতে গিয়েও হাত পিছিয়ে নিল। তারপর সেখান থেকে নিজের রুমে চলে গেল। বাকিটা সময় আর ঘর থেকে বের হলো না। আবির আবার কি না কি করে বসে সেই চিন্তায়। বৃষ্টির ঘুম ভাঙলো একেবারে কয়েকজনের বলা কথার আওয়াজে। মাথায় হালকা ব্যথা করায় কিছুটা সময় বিছানায় বসে থেকেই কাটালো সে। আওয়াজ শুনে বুঝতে পারলো ওর বাবা মা বিভোর আর নিশান্তের কণ্ঠ এগুলো। পুরো পরিবার ফিরে এসেছে ভাবতেই মনটা ভালো হয়ে গেল। ঘুমানোর আগের কথাটা মনে করার চেষ্টা করলো সে। আশেপাশে তাকিয়ে বেশ বুঝতে পারছে সন্ধ্যার শেষ ভাগ এটা। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিতেও ইচ্ছা করলো না তার, সেজন্য মাথা উঁচু করতে হবে তাই। সেটুকু করতে গেলেও মনে হচ্ছে মাথা ব্যথাটা বাড়বে তার। সে সোজা গেল মুখ ধুয়ে ঘুম তাড়াতে। তারপর বাইরে এসে বাবা মায়ের সাথে কথায় যোগ দিল। নিশান্ত দেখে অবাক হলো, বাবা মার সামনে থাকলেও নিশান্ত কখনো এত শান্ত থাকেনি, কিন্তু আজ কোনো কথাই বলছে না সে। আকাশে চাঁদের দেখা মিলেছে খুব সহজেই, পূর্ণিমা না হলেও কাছাকাছি সময় হয়তো। তাই তো আকাশের বুকে বিশাল চাঁদটা জ্বলজ্বল করছে। সন্ধ্যার পরেও এই চাঁদটা দেখে উঠি বলেই মনে হচ্ছিল, কিন্তু এখন আবার সাদা রং ধারণ করেছে সে। সেদিকেই মন বৃষ্টির। সন্ধ্যার পর ভেবেছিল সময়ের সাথে সাথে মাথা ব্যথাটা কমে যাবে, তাই হয়েছে, কিন্তু পরিমাণে খুব কম। ব্যথাটা এখনো ভালোই আছে। ওষুধ খাওয়া পছন্দ না হয় খুব বড় কোনো কারণ না হলে বৃষ্টি ওষুধের ধারের কাছেও যায় না। আজও এরকমই হলো। ভাবলো ছাদে গিয়ে ঠান্ডা পরিবেশে থাকলে হয়তো অন্তত মাথা ব্যথার কথা ভুলে থাকতে পারবে। তাই চুপি চুপি চলে এসেছে এখানে। এক পশলা ঠান্ডা বাতাস যখন তার শরীর ছুঁয়ে গেল তখন মনে পড়লো ছোটকালে কারো কাছে শোনা একটি কথা, ঠান্ডা পানি মাথায় অতিরিক্ত পরিমাণে লাগলে মস্তিষ্ক জমে যায় বরফের মতো। কথাটা কোনোদিন সঠিক কিনা যাচাই করে দেখেনি সে আজ পর্যন্ত। তবুও শুনলেই মাঝে মাঝে হাসি পায়, আবার মাঝে মাঝে ইচ্ছা হয় পরীক্ষা করে দেখার, কিন্তু শীতের ভোরের হাড় কাঁপানো ঠান্ডায় বরফ সম পানি মাথায় ঢালার সাহস তার নেই। গুনগুন শব্দ ভেসে আসতেই পিছনের দিকে তাকালো সে। নিশান্ত দাঁড়িয়ে আছে। আজ করতে পেরেছিল সে, কিন্তু কিছু বলেনি। নিশান্ত তার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। এত রাতে এখানে? খারাপ লাগছে? মাথা ব্যথা করছিল একটু। নিশান্তের ভুরু কুচকে এলো আবার, তবে সে থেমে না থেকে প্রশ্ন করলো, সন্ধ্যা থেকে দেখছি তোমার মুখে ক্লান্তির ছাপ, এতক্ষণ মাথা ব্যথা থাকে তোমার? জানি না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। হঠাৎ প্রশ্ন করছেন? আগে তো অকারণেই নানা কথা বলতেন। তোমাকে প্রায় সময় ক্লান্ত দেখায়, পরিমাণের তুলনায় অধিক। সেদিন আমি তোমার বাড়িতে প্রথম আসলাম, তারপর অফিস থেকে মাঝে মাঝে ফেরার পথে খেয়াল করেছি তোমায়, কিন্তু কারণ ধরতে পারিনি। ভাবুন, প্রতিবারের মতো যুক্তি দাঁড় করান। আমিও শুনি কি কি ভেবেছেন আপনি। আমার থেকে লুকাচ্ছ কিছু, কিংবা আমাদের সবার থেকে? না, আমি কি লুকাবো? কিছুই না, এমনি খারাপ লাগছিল। আজ মনে হয় কম্পিউটারের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়েছিলাম, তাই এমন হচ্ছে। কিন্তু তোমার চশমায় না রিফ্লেকশন গ্লাস লাগানো, মাথা ব্যথা হওয়ার তো কথা না। আপনি একটু বেশি ভাবেন সবসময়। আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। আপনার ইচ্ছে হলে আপনিও চলে যাবেন ঘুমাতে। বলে বৃষ্টি স্থান ত্যাগ করলো। নিশান্ত শুধু তাকিয়ে রইল। ওর ভাবনায় ছেদ ঘটলো ফোন বেজে ওঠায়। ভাইব্রেশন দিয়ে রাখায় শব্দ না হলেও ভাইব্রেট যে হচ্ছিল ফোনটা অনবরত। স্ক্রিনে প্রান্ত লেখাটা ফুটে উঠেছে। সে দেরি না করে রিসিভ করলো। অপর পাশ থেকে একটা ছেলের আওয়াজ ভেসে আসলো, কেমন আছিস তুই? হঠাৎ এত রাতে কি হয়েছে? আমি বলছি না কাজের সময় কখনো ফোন দিবি না, আমি না বলা পর্যন্ত। কিন্তু এদিক থেকে তো চাপ দিচ্ছে, আসলে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তুই এখনো যোগাযোগ করছিস না, কখনো তো তুই এত সময় নিস না। এসব আমার একদম পছন্দ না, জানিয়ে রাখবি। আসল কথা বল। কিছু জানতে পারলি? না। নিশান্তের সোজা উত্তর। এতে প্রান্তের নামের ছেলেটি হতাশ হলো, সাথে অবাকও হলো। যা ফুটে উঠলো তার পরের কথায়, একটুও জানতে পারিসনি কিছু? না। রাগ করে কিছু বলিস না, সত্য কথা বল। আর কিছুদিন লাগবে। ঠিক আছে, শেষ হলে বলিস, কিন্তু দেরি করিস না। নিশান্ত কেটে দিল। তার কথা বলতে ইচ্ছা করছে না। সে মনে মনে ভাবলো, সত্যিই তো এবার সে প্রতিবারের তুলনায় অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। মাসখানেক পার হতে চললো, কিন্তু বলতে গেলে সে সবটা আন্দাজ করলেও সে অনুযায়ী কোনো কাজ করেনি তেমন। নিজের ইচ্ছাতেই বৃষ্টিদের বাড়িতে থাকতে ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে কোনো একটা জায়গায় শেষ পর্যন্ত স্থায়ী ঠিকানা বানাতে, সেটাও সম্ভব না। নিজের রুমে ঢুকতেই বিছানায় পড়ে থাকা ফোনের স্ক্রিনে আলো জ্বলতে দেখলো বৃষ্টি।
কেউ কল করেছে? বিছানায় শোয়ার পর ফোনটা হাতে নিল। সেটা তুলে কিছুক্ষণ হ্যালো হ্যালো করার পরও কোনো সাড়া পেল না। সেটা কেটে দিবে কি না তাই ভাবতে ভাবতে অপর পাশ থেকে অচেনা কণ্ঠ ভেসে এলো কিছু কথা, কিন্তু ঘুমের তীব্রতা প্রচুর থাকায় ঘুমিয়ে পড়লো সে কলটা না কেটে। অফিস থেকে ফিরছিল বৃষ্টি। ফেরার পথে রিক্সা পাচ্ছিল না বলে হাঁটা ধরলো সে, কিন্তু একটা পর্যায়ে তাকে পেছন থেকে কেউ চেপে ধরলো। মুখে একটা রুমাল ধরতেই জ্ঞান হারালো সে। যখন জ্ঞান ফিরলো তখন নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থা পেল। সামনে কয়েকটা লোক বসে আছে চেয়ারে, তবে সেগুলো বৃষ্টির থেকে দূরে। বৃষ্টি চোখ হালকা খুলে রেখেই পুরো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। নিজের হাত পা বাঁধা দেখে সাময়িকভাবে ধরে নিল তাকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু এর কারণ খুঁজে পেল না। আবার নাকে রুমাল চেপে ধরার কথা মনে পড়তেই সে সম্পূর্ণ নিশ্চিত হয়ে এলো এ বিষয়ে। আশেপাশে আর কোনো মেয়ের আওয়াজ পেল না। তার সাথে ভবিষ্যতে কি হতে পারে সেগুলো আন্দাজে ধরে নিল কয়েকটা, আর সবগুলোই বাজে বাজে পরিণতি। মেয়ে পাচার কিংবা কোথাও বিক্রি করে তাকে দিয়ে নানান কাজ করানো, এসবের ব্যাখ্যা না দিলেও বোঝা যায় ভবিষ্যতে কি হতে চলেছে। নিজের পরিণতির কথা ভেবে শিউরে উঠল। আকস্মিক চিৎকারে তার ভাবনায় ছেদ ঘটল। সামনে তাকিয়ে দেখলো লোকগুলো একটা লোককে এতক্ষণ আড়াল করে রেখেছিল, তার বেঞ্চে বেঁধে রাখা হয়েছে। লোকটা চেহারা চেনা চেনা মনে হলেও ঠিক ধরতে পারলো না। চোখ আধবোজা অবস্থায় সবটা পরখ করে নিতে থাকলো শুধু। লোকটার ওপরে হয়তো অনেকখানি গরম পানি ঢালা হয়েছে। নিজের পায়ের 1 থেকে 2 ফোঁটা পানির অস্তিত্ব পেতেই পানির তাপমাত্রা আন্দাজ করতে সমস্যা হলো না তার। সামনের লোকটিকে এরা ইচ্ছে মতো আঘাত করছে, তাদের প্রতিটা পদক্ষেপে শুধু হিংস্রতা ফুটে উঠেছে। তবে পানি ঢালার পর তার হাত থেকে একটা কাচের গ্লাসে ছুঁয়ে নেওয়া হয়েছিল। তার পরের ঘটনা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আর সাহস হলো না দেখার মতো বৃষ্টির। তার চোখে আঘাত করেছে মারের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে দূর থেকেও। আগে যেই পানি ঢালা হয়েছিল সেটা নিচেই পড়ে আছে, তার সাথেই মিলেছে রক্ত। সেদিকে তাকাতেই বৃষ্টির চোখটা পুরো বন্ধ করে নিল। শুধু সময়ের সাথে সাথে একটু করে দেখে আবার চোখ বন্ধ করে সে। এর মাঝেই জ্ঞান হারালো বৃষ্টি। চোখ খুলতে আবার নিজেকে নিজের ঘরের বিছানায় শুয়ে থাকতে দেখলো। তাই পূর্বের ঘটনাকে নিছক স্বপ্ন ভেবে ভুলে গেল নিমেষেই। হাত মুখ ধুয়ে একেবারে নিজের কক্ষ ত্যাগ করলো। সামনে তাকাতেই ড্রয়িং রুমে নজর গেল। বিভোর মায়ের ফোনে গেমস খেলছে। বাবা হয়তো নিজের রুমে তৈরি হচ্ছে, আর মা রান্নাঘরে রান্নার যুদ্ধ করছিল। বৃষ্টি মুচকি এসে সামনের দিকে তাকালো। অকারণেই টিভি চলছে। বাবার ডাক পড়ায় বিভোর ফোন বন্ধ করে সেদিকে চলে গেল। বৃষ্টি রিমোট নিয়ে টিভি বন্ধ করতে গেলে দেখতে পেল একটি খবর, একজন সৎ পুলিশ অফিসারের আকস্মিক মৃত্যুর রহস্য। এটা কি আদৌ স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা? লাশ সম্পর্কিত সকল তথ্য গোপন রাখার কারণ কি হতে পারে? গোপন ক্যামেরা পুলিশ অফিসারের মৃত্যুর ভয়াবহ দৃশ্য ধারণ। ছবিটির দিকে নজর পড়তেই বৃষ্টি চিৎকার করে উঠল। এই লোকটাকে সে কিছুক্ষণ আগেই দেখেছে স্বপ্নে, কিন্তু অদ্ভুতভাবে তার চিৎকার কেউ শুনতে পেল না, সে নিজেও না। কপাল বেয়ে পানির অস্তিত্ব নিচে পড়ার বিষয়টা অনুভব করতে উপরের দিকে তাকালো। তাকে রক্তে স্নান করিয়ে দিচ্ছে যেন কেউ। সামনের ফ্লোরেও রক্তের বন্যা বয়ে যাচ্ছে। টিভির কোণ বেয়ে চুয়ে চুয়ে পড়ছে রক্ত। বৃষ্টি সেই কখন থেকে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভয় পেয়ে সে নিজের 2 হাত দিয়েই গলা চেপে ধরলো। তাও যেন কথাগুলো গলায় আটকে আসছে। কথা বলতে ভুলে গিয়েছে সে। পাশে কারো ছায়া দেখতে পেয়ে আন্দাজে তার হাত চেপে ধরলো বৃষ্টি। সর্বোচ্চ শক্তি দিয়ে খামচি দিয়ে ধরলো হাতটা। মুখ খুলে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বলতে পারলো না তবুও। চোখ তখনও টিভি স্ক্রিনে আবদ্ধ। সামনে সেই ভয়ঙ্কর মুখ থেকে বের হয়ে এলো তার নাম। বৃষ্টি, আপনি আমাকে বাঁচালেন কেন? বৃষ্টি ধরফর করে উঠে পড়লো। ফ্যানের বাতাসের মধ্যেও ঘেমে একাকার হয়ে গিয়েছে সে। জানালা আর দরজা খোলা থাকায় ঠান্ডা বাতাসটা বেশিই বয়ে চলেছে, তবুও ঘামছে সে। অনেকক্ষণ ধরে সেভাবেই বসে থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেললো কয়েকবার। তারপর শান্ত হতেই খেয়াল করলো সে কারো হাত খামচে ধরে আছে। সাথে সাথে ছেড়ে দিল সে। সামনে তাকাতেই নিশান্ত বলে উঠল, এখন ঠিক আছো? জি। নিশান্ত কথা না বাড়িয়ে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে চোখের ইশারায় বলল পানি পান করে নিতে। বৃষ্টি বিনা বাক্য ব্যয়ে তাই করলো। নিশান্ত আরো কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, কি হয়েছে? ছটফট করছিলে কেন এভাবে? খারাপ স্বপ্ন দেখছিলে নাকি অন্য কিছু? কিছু না, আপনি এখানে কেন? পানি নিতে এসেছিলাম, আবার লুকাচ্ছ কথাটা। কি হয়েছে? কাউকে না বললেও আমাকে তো বলতে পারো, বন্ধু হিসেবেই জানাও। কিছু হয়নি তো। হ্যাঁ জানি কিছু হয়নি। কিভাবে ছটফট করছিলে জানো? তুমি তো নিজেকে দেখোনি, এমনকি একটু আগে নিজের গলাও চেপে ধরেছিলে। কি হয়েছিল? খুব একটা সাধারণ কারণে নিজের গলা নিজে চেপে ধরার মানুষ তুমি না, এমনকি ঘুমের মধ্যেও না। শুধু একটা কারণ হতে পারে, স্বপ্ন, তাও বাজে স্বপ্ন। প্লিজ বলো। জানো, তোমাকে যখন নিজের সামনে এই অবস্থা দেখলাম তখন আমার কি অবস্থা হয়েছিল আমি বলে বোঝাতে পারো? কথা থামিয়ে দিল নিশান্ত। সে নিজেও বুঝছে না আসলে কি বলবে। কি করলে বৃষ্টি তাকে সবটা খুলে বলবে। বৃষ্টি নিশান্তের দিকে শূন্য চোখে তাকিয়ে থেকে সরাসরি তাকে আলতো করে জড়িয়ে ধরে ফুপাতে ফুপাতে বলে ওঠে, আমি ওরা কি বাঁচাতে পারলাম না নিশান্ত, আমার জন্য ওর এই অবস্থা হলো, খুব বাজে অবস্থা। নিশান্ত মুহূর্তের জন্য ভড়কে গেলেও আলতো করে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু হয়নি, দেখো সব ঠিক আছে। আর আমাকে পুরোটা বলো,
আমি অফিস থেকে বের হচ্ছিলাম, রিক্সা পেলাম না, তাই হাঁটছিলাম, তখন কেউ একটা রুমাল। থেমে গেলে কেন? তারপর বলো। কিছু না, আমি ঠিক আছি, আপনি এখন যান। নিশান্ত থেকে সরে এসে বৃষ্টি বলল। নিশান্ত মনে মনে একবার শিট বলে সেখান থেকে উঠে পড়ল। বৃষ্টির মাথায় হাত বুলিয়ে চলে গেল, আর জোর করলো না। বৃষ্টিকে জোর করলে সে উল্টো সবটা আরও লুকানোর চেষ্টা করবে। কথা বের করতে হবে অন্য উপায়। প্রতিদিনের মতো কাজের জন্য বের হয়ে একটা রিক্সার আশা করছিল বৃষ্টি, যেখানে সামান্য রিক্সাওয়ালা আর পিছনে হুড তুলে ভেতরে নিশান্ত বসে থাকে। এতদিনে এই অভ্যাসটা হয়ে গিয়েছে তার বেশ ভালোই, কিন্তু আজ দেখলো অন্য দৃশ্য। সামনে রিক্সা থাকলেও তাতে রিক্সাওয়ালার জায়গায় নিশান্ত বসে আছে, একেবারে শার্ট জিন্স পরিহিত আধুনিককালে রিক্সাওয়ালা। পিছনে সিটের দিকে তাকিয়ে রাখার চেষ্টা করলো বৃষ্টি। আসল রিক্সাওয়ালা পিছনে বসে আছে কিনা, না নেই। বৃষ্টি প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো নিশান্তের দিকে। তার কাছে গিয়ে দাঁড়াতেই বলে উঠলো, আপনার গামছা নাই? নিশান্ত ভেবাচাকা খেয়ে গেল। সে ভেবেছিল বৃষ্টি অন্য প্রশ্ন করবে, সে উত্তর দেওয়ার জায়গায় নিজেই প্রশ্ন করে বসলো। কেন? ভাবলাম রিক্সা যেহেতু আপনি চালাবেন, তাহলে একটা গামছা থাকা অত্যাবশ্যক। তোমার ওড়না আছে না? আবার ফ্ল্যাট করছেন? ঠিক ধরেছো, এবার চুপচাপ বসে পড়ো। বৃষ্টি বসে পড়তে নিশান্ত রিক্সা চালানো শুরু করলো। কিছু পথ যেতেই বৃষ্টি বলে উঠলো, আপনি কি কাজ করেন জিজ্ঞেস করলি এড়িয়ে যান সবসময়। তাহলে কি আপনি রিক্সা চালান? আজকের জন্য আমি রিক্সাওয়ালা। হ্যাঁ, তো এর আগেও কাজ হিসেবে কত কিছু বলেন। একদিন ফুচকাওয়ালা হলেন, একদিন ঝালমুড়িওয়ালা হলেন, একদিন তো আইসক্রিম পার্লারে বসলেন, এরপর মুদি দোকানে কেনাকাটা করতে গিয়েছি, সেদিন হয়ে গেলেন দোকানদার। আরেকদিন রাস্তায় জ্যাম লাগলো, বলে দিলেন, সেদিন হলেন ট্রাফিক পুলিশ। আর কিছু হওয়া বাকি? আসলে আপনি কি করেন? তোমার সাথে ফ্ল্যাট করি। আর এত কিছু করার টাকা আসে কোথা থেকে? ধরে নাও টাকার গাছ আছে। আপনি বেআইনি কিছু করেন? না, ওদের ধরিয়ে দিই। কি বললেন বিড়বিড় করে? হ্যাঁ করি তো, এখন বেআইনি ভাবে তোমার সাথে ফ্ল্যাট করছি। এরপর আঙ্কেল আন্টির সাথে অনুমতি নিয়ে বিয়ে করে আইনের পথে ফ্ল্যাট করবো। আপাতত আপনি রিক্সাওয়ালা হিসেবেই থাকেন, আর কিছু করা লাগবে না। আর বেশি বকবক করলে ভাড়া দেবো না। ভাড়া লাগবে না, শুধু তোমার মনের ঘরে প্রবেশ করার ঠিকানাটা দিয়ে দাও, আমি আমার রিক্সা নিয়ে উড়ে উড়ে হাজির হবো। বৃষ্টি যখন দেখলো নিশান্তের সাথে কথায় পেরে উঠবে না, তখন প্রতিবারের মতো নিজের ফোন বের করে গেমস খেলতে লাগলো। নিশান্ত কিছুক্ষণ পর আবার বলে উঠলো, ও শান্তর মা, তুমি এত গেমস খেললে তো শান্ত আর পড়াশোনা করবে না। না করলে মেরে তক্তা বানাবো। তাহলে তুমি সহমত আমাদের ছেলের নাম শান্ত হবে? বাহ। বৃষ্টি গেমস খেলা বাদ দিয়ে নিজের কপাল চাপড়ানো শুরু করলো। আজকাল বৃষ্টিকে বেশিরভাগ সময় অন্যমনস্ক দেখা যায়। নিজের স্বপ্নগুলো নিয়ে সে বেশ চিন্তিত। সারাদিন একই ভাবনা মাথায় ঘোরাফেরা করায় অন্য কোনো কাজে মন থাকে না তার। এর মাঝেও তার স্বপ্ন দেখার বাতিক তার যায়নি, তবে কাউকে বলার প্রয়োজনীয়তা খুব করে অনুভব করছে সে। নিজের মতো এত চিন্তার পাহাড় জমিয়েছে যে কারোর সাথে সবটা ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রবল হচ্ছে তার। কিন্তু বলবে কাকে? বন্ধুদের বললে তারা মজা করেই উড়িয়ে দেবে, আর বাবা মাকে বলে সরাসরি মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে গিয়ে তাকে কতগুলো ওষুধ লিখিয়ে আনবেন। কিন্তু কেউ সবটা বোঝার চেষ্টা করবে না। নিজের মন আরেকটু ঘেটে নিশান্তের নাম বের করলো, কিন্তু তাকেও বললে যে কোনো কাজ হবে তার নিশ্চয়তা নেই। সে ঠিক করলো কোনো মনোরোগ বিশেষজ্ঞর কাছেই যাবে প্রথমে সে। অফিস থেকে বের হয়ে হাঁটা ধরেছিল বৃষ্টি। তার মধ্যে এতগুলো চিন্তা করতে করতে কখন যে অনেকটা পথ পাড়ি দিয়েছে সেদিকে খেয়ালই নেই তার। নিজের ফোন বের করে চেনা পরিচিত কারো নাম্বার খোঁজার চেষ্টা করলো। তার এক কলেজ ফ্রেন্ড তাকে হয়তো সাহায্য করতে পারে, তবে তার নাম্বারটা ফোনে আছে কিনা সেটা মনে নেই বৃষ্টি। ফোনে আরও কিছুক্ষণ তল্লাশি চালিয়ে নাম্বারটা উদ্ধার করার পর তাতে কল দিয়ে ফোনটা কানে ধরলো। আশেপাশে তাকাতেই একটা মুদি দোকানে টিভি চলতে দেখে অভ্যাসবশত সেখানেই দাঁড়িয়ে পড়লো। অভ্যাস হওয়ার কারণে ছোট থাকতেই কোনো দোকানে টিভি বা রেডিও চলতে দেখলে থেমে যেত, তারপর সেটাই মন দিত। এখন সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে। টিভির হেডলাইনের কথাটা পড়ে সাথে সাথে বৃষ্টি হাত পা কাঁপতে শুরু করলো। সৎ পুলিশ অফিসারের মৃত্যু, মার্ডার কেস হিসেবে সন্দেহের উপদ্রব মানব মনে। ছবিটা কেউ গোপন ক্যামেরায় তুলেছেন বলেই সংবাদ পাঠক দাবি করেছেন, তবে টিভিতে ছবির জায়গাটা খোলা করে দিয়েছে ওরা। বৃষ্টির সামনে যেন পুরো ছবি ফুটে উঠলো। সে যেন ঘোলা পর্দাটা দেখতে পারছে না, পুরো ক্ষতবিক্ষত মুখটা দেখছে সে। হাত কাঁপার পরিমাণ বেড়ে গেল প্রচণ্ডভাবে। ফোনের আওয়াজ ওপাশ থেকে আসছে, আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর পর ফোন করুন, ধন্যবাদ। সে শব্দ বৃষ্টির কানে পৌঁছাচ্ছে না। হঠাৎ সে পড়ে যেতে গেলে কেউ তাকে ধরে ফেলে। তার মুখে হাত দিয়ে আস্তে আস্তে বাড়ি দিতে থাকলে সে বুঝতে পারে মানুষটা নিশান্ত। সাথে সাথে সবকিছু ভুলে তাকে ঝাপটে ধরে ফেলে বৃষ্টি। নিশান্ত আশেপাশে মানুষের চোখের দৃষ্টি খেয়াল করে বৃষ্টিকে সেখান থেকে প্রথমে সরিয়ে নিয়ে যায়। একটা ফাঁকা জায়গায় এনে দাঁড় করায় তাকে। দুটো বিল্ডিং পাশাপাশি থাকলেও তাদের মাঝে খুব সরু অবস্থান জুড়ে ফাঁকা জায়গা। এটাকে হয়তো বর্তমানে হাঁটার রাস্তা হিসেবে ধরে নেওয়া যায়। এখানে মানুষের আনাগোনা আপাতত নেই। সেখানে বৃষ্টিকে দাঁড় করিয়ে বৃষ্টির ব্যাগ নিজের হাতে নিয়ে নেয় নিশান্ত। সেখান থেকে পানির বোতল বের করে বৃষ্টির দিকে এগিয়ে দিল। বৃষ্টি সেটা পান করে নেয়। এরপর একটু সময় পর শান্ত হলে নিশান্ত প্রশ্ন করে বসে, তুমি এখন ঠিক আছো?
জি। কি হয়েছিল? কিছু না। আমাকে বলো বৃষ্টি, কাউকে যদি না বলো তাহলে কিভাবে হবে? কাউকে তো বলতেই হবে। আমি কথা দিচ্ছি, আমি সবটা ঠিক করে দেবো। বৃষ্টি কিছুক্ষণ নিশান্তের চোখে তাকিয়ে থাকলো। তার চোখে ভরসার একটা স্থান খুঁজে পেয়ে সাথে সাথে আবার নিশান্তকে জড়িয়ে ধরলো। তারপর কাঁদতে কাঁদতে নিজের স্বপ্ন সম্পর্কে সবটা বলল। শেষে বলল, এতদিন যেসব স্বপ্ন দেখতাম সেসব স্বপ্ন সত্যি হয়নি, কিন্তু এই স্বপ্নটা সত্যি হয়েছে। কোনো একটা টিভিতে দেখুন, ওই একই লোক, সেই মারামারি, একই ছাপ। এতটা কোইন্সিডেন্স হওয়া সম্ভব না। আমি জানি না ঠিক কি হচ্ছে আমার সাথে, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগে। মনে হয় খালি আমার স্বপ্ন দেখা মানেই কারো ক্ষতি হওয়া। তাছাড়া এর আগেও কয়েকবার এমন হয়েছে, স্বপ্নের ঘটনা বাস্তবতার সাথে মিলে যাচ্ছে, কিন্তু মানুষটা মিলতো না। আমি আর নিতে পারছি না এসব। নিজেকে অন্যের জন্য বেশ ক্ষতিকারক বলে মনে হয়। নিশান্ত তার পুরো কথা শুনে বৃষ্টির মাথায় হাত বুলাতে থাকলো। নিজের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে বোঝানোর চেষ্টা করলো সে আছে তার সাথে। বৃষ্টি হয়তো বুঝলো, সে ধীরে ধীরে শান্ত হতে থাকলো, কিন্তু নিশান্তকে ছাড়লো না। মূলত সে নিশান্তের কাছ থেকে উপহাস আশা করে। যখন শেষ পর্যন্ত গুরুত্ব পেল, তখন আর সেই ভরসার স্থান ত্যাগ করতে ইচ্ছা হলো না তার। তাছাড়া ভয়টা তো আছে, যদি এই সবটা তার কল্পনা হয়, নিশান্ত যদি সত্যিই তার কথা শুনে আসলে তাকে উপহাস করে। কিন্তু এমন কিছুই হলো না। নিশান্ত অনেকক্ষণ ধরে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু যখন বুঝতে পারলো এটা সত্য, তখন নিজে থেকেই সরে এলো। নিশান্তের হাত থেকে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালে নিশান্ত তার হাত চেপে ধরলো। আর এসব নিয়ে ভাববে না। আমি যখন বলেছি সবটা ঠিক করে দেবো, তখন সবটা ঠিক করেই দেবো। এখন নিজেকে স্বাভাবিক রাখো, আর এখানে দাঁড়িয়ে থাকো। আমার রিক্সা মনে হয় এতক্ষণে চুরি হয়ে গিয়েছে, সেটা আমি আনছি। এমন গম্ভীর মুহূর্তে রিক্সার কথা মনে পড়তেই বৃষ্টি না চাইতেও হেসে ফেল। ঠিকই তো, কার না কার রিক্সা নিশান্ত একদিনের জন্য ধার নিয়ে এসেছে, চুরি হয়ে গেলে তো সমস্যা। নিশান্তকে না আবার নতুন করে রিক্সা কিনে সেটা লাইসেন্স বানিয়ে দেওয়া লাগে রিক্সাওয়ালাকে। বৃষ্টির ভাবনার মাঝেই নিশান্ত রিক্সা দিয়ে হাজির হলো। বৃষ্টি কোনো কথা না বলে রিক্সায় উঠে পড়লো। নিশান্ত ওই কথা বলে বৃষ্টির মন ভালো করায় উঠে পড়ে লেগেছে। এমনকি মাঝে মাঝে লাগাভিন হয়ে বৃষ্টিকে 2-3 বার বিয়ে করার কথাও বলে ফেলেছে। বৃষ্টি প্রতিবারের মতো কপাল চাপড়ে বসে থেকেছে, সেটা 1 নম্বরের প্লে বয়। এর মাঝে কেটে গিয়েছে আরো 2 দিন। সেদিকে বৃষ্টিকে বাসায় পৌঁছে দেওয়ার পর নিশান্ত নিজের রুমে ঢুকে দরজা আটকে ছিল, তারপর আর সারা রাত দরজা খোলেনি। একেবারে পরের দিন সকালে ঘুমু ঘুমু চোখেই বের হয়েছে। বৃষ্টির মনে হলো ছেলেটা সারা রাত জেগেছিল, আর সারা রাত হয়তো তার আজব স্বপ্নের কথাই ভেবেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেই খাওয়ায় মনোযোগ দেয়, তারপর তৈরি হয়ে বের হয়ে আসে অফিসে যাওয়ার জন্য। সারাদিন কর্মব্যস্ততায় কেটে যাওয়ায় না সে সময় দেওয়া হয় নিজের পরিবারকে, আর না দেওয়া হয় নিজের নতুন গেমস তৈরি করার ইচ্ছাকে। সবটা চাপা পড়ে যাচ্ছে। তার উপর নিশান্তের মানা করা সত্ত্বেও স্বপ্ন নিয়ে বেশ ভাবনা চিন্তা হয় তার মনে মনে। এই ছকও কষেছে, যদি সত্যি কোনো অশরীরীর কাজ হয়ে থাকে তাহলে ওই পীরের ঝাড়ুর বাড়ি কিভাবে হজম করবে সেই কথাও। উপায় পেয়েছে একটা, মুখে একটা বড় বাজারের ব্যাগ দিয়ে যাবে, তারপর ঝাড়ু দিয়ে মারলেও তার মুখে লাগবে না সেটা। এসব কথা ভাবতে গিয়ে আজকাল স্বপ্নের থেকে ঝাড়ুর চিন্তা তার বেশি হয়। হঠাৎ কানে একটা আওয়াজ ভেসে আসা এসে থেমে যায়। কি ভাবছো? ঝাঁটা পেটা করার কথা। তুমি আমাকে মারার কথা ভাবছো? না না, আমি নিজে মার খাওয়ার কথা ভাবছি। ঠিক আছে, আমি আন্টির কাছ থেকে ঝাঁটা আনতে যাচ্ছি। কেন? তোমার সকাল সকালে তো সুন্দর শখ হয়েছে, এখন যদি আমি আমার হবু বউয়ের ইচ্ছা পূরণ না করি তাহলে ব্যাপারটা ভালো দেখায়। আপনি আমাকে মারবেন? যাক, মানলে তো তুমি আমার হবু বউ। আপনার স্বপ্নে। কথাটা বলেই থেমে গেল বৃষ্টি। স্বপ্ন শব্দটা তেতো লাগায় তার কাছে। সে কথা ঘুরিয়ে বলল, আপনার চোখ লাল হয়ে আছে কেন? ঘুমাননি? ঘুম তো তুমি কেড়ে নিয়েছো বৃষ্টি। বেচারি আপনার হবু বউ আপনার চাপা শুনতে শুনতে চ্যাপটা হয়ে যাবে। তোমার অফিসে দেরি হয়ে গেলে বস বকেন না? হ্যাঁ। তাহলে আমার সাথে ঝগড়া করছো কেন? রিক্সায় উঠো। নিশান্তের কথা শুনে মনে পড়লো অফিসের কথা। তারপর থেকে সব স্বাভাবিক। নিশান্তের সাথে থাকলে নিজের চিন্তাগুলো ভুলে থাকা যায়, তাই যখন মন খারাপ হয় তখনই নিশান্তকে কল করে। দেখা যায় কাজ বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা নিশান্তের সাথেই কথা বলছে সে। পরে বসের কাছেও বকাও খায়। বকা খাওয়ার পর মন খারাপ করে বসে বসের কেবিন থেকে বের হয়ে আবার নিশান্তকে কল করে। মনে মনে সে নিজেও জানে নিশান্তের প্রতি সে কতটা দুর্বল হয়ে পড়েছে, কিন্তু স্বীকার করে না কখনো। এই তো রোজ নিশান্তের পাগলামো কি সুন্দর হ্যান্ডেল করে। নিশান্ত বেচারা তো বুঝতেও পারে না বৃষ্টির মনে তাকে নিয়ে কি অনুভূতি। তাই অনুভূতি যে বন্ধুত্ব ছাপিয়ে সীমানা অতিক্রম করেছে বহু আগে, সেটা সবার অজানা। যখন নিশান্ত তার সামনে লাগাম ছাড়া কথা বলে তখনও তো নিজেকে প্রকাশ করেনি বৃষ্টি, কাউকে জানতে দেয়নি নিজের মনের কথা। মাঝে মাঝে নিশান্ত বৃষ্টির মুখ থেকে কিছু কথা বের করে নেয়, তবুও সেটার কথার জালে ফাঁসিয়ে, সুতরাং সেটাও কেউ বুঝতে পারবে না। সবাই মনে করবে বৃষ্টি কথার জালে আটকে অমন কথা বলে ফেলেছে। আজকাল বৃষ্টির ছোট কথায় অনেক প্রশ্ন ঘরে। নিশান্তের প্রতি নিজের অনুভূতি, এত বছর আবিরের সাথে থাকা, তাদের সাথে সম্পর্কটা আসলে কেমন ছিল, স্বপ্ন, গেমস, পুলিশ অফিসার ইত্যাদি। তবে এতগুলোর মধ্যে শুধু একটার উত্তরই সে জানে। মনের গহীন থেকে তখন কেউ ফিসফিস করে, নিশান্তকে ভালোবেসে ফেললি? বৃষ্টি, এই বৃষ্টি,
বৃষ্টি, রাত 1টা কি 1:30 বাজে বোঝা যাচ্ছে না। বৃষ্টি ঘুমাবে না পণ করেই গেমস খেলতে বসেছিল। নতুন গেমস বানানো যত আইডিয়া মাথায় আসছিল সবগুলোই কোনো না কোনোভাবে অন্য গেমের সাথে মিলে যাচ্ছে, পরোক্ষভাবেই। তাই রাগে আর কিছু না ভেবে কম্পিউটার ধরেছিল। কোলের ওপর ল্যাপটপটা রেখে পুরো মনোযোগ গেমের ভেতর রেখেছিল, তাই সময়ের দিকেও খেয়াল নেই। খেলতে বসেছিল 11টার দিকেই, কিন্তু হঠাৎ কারো কণ্ঠে নিজের নাম শুনতে পেয়েও সেদিকে নজর দেয়নি। মনের ভুল ভেবে আরও 10 থেকে 15 মিনিট খেলেছে, কিন্তু এবার নিজের নামের ডাকার পাশাপাশি ব্যক্তি দরজায় নক করেছে। তাই বৃষ্টি বাধ্য হলে উঠে পড়তে। অন্ধকার রুম হওয়ায় পড়তে পড়তে বেঁচে গেল 2বার। তারপর কোনো মতে দরজা খুলতে নিশান্ত হামলে পড়লো তার উপর, যেন কখন থেকে ডাকছি শুনতে পান না? জনাব নিশান্ত কি রাগ করেছেন? আপনি করে ডাকা ধরলে আমাকে? অবশ্যই জনাব রাগ করেছেন, কিন্তু সেসব বাদ দাও। কি করছো এখন? বৃষ্টি নিশান্তের প্রশ্নে দরজার সামনে থেকে সরে পিছনের দিকে তাকালো। নিশান্তও তার সামনে দৃষ্টি অনুসরণ করলো। বৃষ্টি আবার সামনে ঘুরতেই নিশান্ত বলে, আবার নিজের আবিষ্কার নিয়ে উঠে পড়ে লেগেছো? না, গেম খেলছিলাম। তোমার ফোনটা নিয়ে উপরে ছাদে চলে আসো। ছাদে তালা ঝুলছে, এখন ছাদের কাজ চলছে। চাবি নিয়ে এসেছি, কথা না বাড়িয়ে চলে এসো। আর আসার সময় ফোনটা নিয়ে এসো। বলেই নিশান্ত সেখান থেকে চলে গেল। বৃষ্টি অন্ধকারের মধ্যেই তাকিয়ে বোঝার চেষ্টা করলো নিশান্ত পড়ে গেল কিনা হাঁটার সময়। সে নিজের যখন নিশান্তের জন্য দরজা খুলতে গিয়ে পড়েছে, তেমনই নিশান্তেরও একবার তো পড়া উচিত, কিন্তু বৃষ্টি নিশান্তের হাঁটার কোনো শব্দই পেল না। পড়ে যাওয়া তো দূরের কথা। বেশি না ভেবে নিজের আধা খোলা গেমটা সেভ করে রেখে ল্যাপটপ বন্ধ করে দিল। তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছাদের জন্য পা বাড়ালো। অন্তত জেনে শুনে আবার পায়ে ব্যথা পেতে চায় না সে অন্ধকারে। ছাদে যেতেই অবাক হলো বৃষ্টি। মাঝে একটা চাদর বিছিয়ে তার উপর বসে আছে নিশান্ত। তার সামনেই একটা মোমবাতি জ্বলছে। মোমবাতির নিচে প্লেট দেখে হাসলো বৃষ্টি। হয়তো হুট করে এসব করেছে। বেচারা রাতেই এই প্লেটে খাবার খেলো, আর এখন মোমবাতি রাখছে। বৃষ্টি সেখানে গিয়ে নিশান্তের দিকে দূরত্ব বজায় রেখে বসে পড়লো, আর নকল রাগ দেখিয়ে বলল, প্লেটের উপর যে রেখেছেন এটা পরে কিছু হয়ে গেলে কি করবেন? আমাদের বিয়েতে এই প্লেটটা যৌতুক হিসাবে চেয়ে নেবো, আর কিছু নেবো না, শেষ। আবার চাপা? আমার অনুভূতিকে তুমি এভাবে অপমান করতে পারো না বৃষ্টি। বৃষ্টি নিশান্তের কথা বলার ধরন শুনে হাসলো। আজ সকালেই যে মেয়েটাকে পটানোর চেষ্টা করলেন সেটা কে ছিল? তুমি কি জেলাস? এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো নিশান্ত। বৃষ্টি আর চোখে তাকালো সেকেন্ডের জন্য। নিশান্ত প্রতিবার লাইনটা বলার সময় অন্যরকম হয়ে যায়, তখন তার চোখের দিকে তাকাতে পারে না বৃষ্টি। চোখটা মোমবাতির জ্বলন্ত শিখার দিকে স্থির রেখে সে বলল, আমি তো আর আপনাকে বিয়ে করছি না, আমি জেলাস হবো কেন? দুদিন আগেও তো তুমি বললে তুমি আমার শান্তর মা হবে। ওটা কথা চালিয়ে ফাঁসিয়েছিলেন আমায়। সত্যি কি হবে না আমার শান্তর মা? কি জন্য ডেকেছেন সেটা বলুন। নিশান্তের খেয়াল হলো সে আবার অপ্রাসঙ্গিক কথায় চলে গিয়ে সময় নষ্ট করছে, তাই মূল কথায় ফিরল সে। আবিরের নাম্বার আছে না তোমার কাছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? তাকে এখন তুমি মেসেজ করে বলবে তুমি তার সাথে দেখা করতে চাও, খুব জরুরি। বলো কেউ তোমাকে তার ব্যাপারে কিছু এমন কথা বলেছে যেটা তুমি বিশ্বাস করতে পারছো না বা বুঝতে পারছো না। কিন্তু আমি ওর সামনে যাবো কি করে? ভয় পাও কে? জানি না, কিন্তু ওর সামনে থাকলে আমি কেমন জানি মানে। নিশান্ত বৃষ্টির মুখটা 2 হাত দিয়ে ধরলো। নিজের হাতের কাছে বৃষ্টির মুখটা খুব ছোট্ট মনে হলো তার। ভেবেই হেসে ফেললো সে। হাসছেন কেন? হুঁশ ফিরল নিশান্তের। সে আবার বাইরের বিষয়ে চলে যাচ্ছিল। আমি থাকবো তো তোমার সাথে বাবা। আমি আপনার বাবা? না বাবা, এখন হবু বউ, আর কয়েকদিন পর পার্মানেন্ট বউ। এবার কাজের কোথায় আসি? আমি বলেছিলাম না তোমার সমস্যার সমাধান করব, আমি কিন্তু পেয়ে গিয়েছি সমাধান। কি সাবধান। নিশান্ত এর উত্তরে কিছু বলল না। নিজের কাঁধে হাত রেখে ইশারায় বৃষ্টিকে সেখানে মাথা রাখতে বলল। বৃষ্টি না করলেও পরে নিশান্তের কাঁধেই মাথা রেখে চোখ বন্ধ করে ফেললো। বললেন না তো কি সাবধান? সময় হলে বলে দিব, বেশি দেরি করবো না। আজ যদি আবার কোনো স্বপ্ন দেখি? নিশান্ত এবারও চুপ থেকে বৃষ্টি হাতের আঙুলে নিজের 5 আঙুল গলিয়ে নিল। মুট করে ধরেই চুপ করে বসে থাকলো, কিন্তু বৃষ্টি চুপ থাকতে দিল না তো। আপনি গ্লাভস পরে রেখেছেন কেন? আসলে থাক না বলি, না হলে তুমি লজ্জা পাবে। আমি কোন কথা থেকে কোন কথা চলে যাই এখন। আপনি না বড্ড বাজি। বৃষ্টি চুপ করে থাকতে থাকতে একসময় সেখানেই ঘুমিয়ে পড়ল। নিশান্ত নিজের কাঁধটা হালকা নামালো যাতে বৃষ্টির মাথা রাখতে সমস্যা না হয়। যে সেভাবে বসে থাকতে নিশান্তের খুব বেশি সমস্যাও হলো না, অভ্যাস থাকায়। মেয়েটা শান্তির ঘুম বড্ড প্রয়োজন। নিশান্ত আরও কিছুক্ষণ বসে থেকে একটু পাগলামি করে ফেললো। নিজের মুখটা বৃষ্টির কানের কাছে এসে ফিসফিস করে বলল সে, আজ তুমি আরামে ঘুমাও আমার শান্তর মা, আর আমাকে স্বপ্নে দেখো, ঠিক আছে? অদ্ভুতভাবে বৃষ্টি ঘুমের মধ্যে ওপর নিচ মাথা নাড়ল। মেয়েটা কি ঘুমায়নি? প্রশ্নটা মনেই থেকে গেল নিশান্তের। গত রাতে ঘুমিয়ে পড়ার কারণে আবিরকে মেসেজ পাঠানো হয়নি। আজ সকাল সকালই ঘুম থেকে বৃষ্টিকে তুলে কাজটা করিয়ে নিয়েছে নিশান্ত। তারপর আবার তাকে রুমে পাঠিয়ে দিয়েছে আরও একটু ঘুমাতে, কিন্তু ঘুমায়নি বৃষ্টি। পুরোটা সময় গেম খেলে তারপর ঘর থেকে বের হয়েছে খাবার খাওয়ার জন্য। তারপর খাবার শেষে তৈরি হয়ে একেবারে অফিসের জন্য বের হয় সে।
নিশান্তের সাথে যাওয়ার পাশ থেকে তার মনে পড়ে আজ তো ছুটির দিন। সেই নিশান্তকে তাড়া দিয়ে বলে, আজ শুক্রবার না? হ্যাঁ। আজ তো ছুটি, আমরা বের হচ্ছি কেন? বৃষ্টি, শুধু ভাবো, চারদিকে গাছ আর গাছ, গাছে গাছে পাখিদের কলকাকলি। পাতা ছাড়া গাছ আর কাকের কাকা ডাক ভাবলাম। মজা না, সিরিয়াস হও আর ভাবো, সামনে নদী আর সেখানে সারি দিয়ে বেঁধে রাখা কয়েকটা নৌকা। নদীতে ময়লা পানি আর ভাঙা নৌকা। বৃষ্টি, জাস্ট ইমাজিন করো আমার কথা, বেশি ভেবো না। তারপর কোথায় ছিলাম যেন? ভাঙা নৌকা। ও হ্যাঁ, সারি দিয়ে নৌকা, বাতাসে মিষ্টি সুবাস, গাছের পাশে একটা বেঞ্চ, আর সেখানে তুমি আর আমি বসে আছি হাতে হাত রেখে, তোমার মাথা আমার কাঁধে, ঠিক গত রাতের মতো। গত রাত দিয়ে ভালো কথা মনে করিয়েছেন। প্লেটের কি অবস্থা এখন? মোমবাতির জন্য নষ্ট হয়নি তো? ধুর, এই জন্যই তো অন্য মেয়ের সাথে ফ্লার্ট করি। আমার কথা শুনতেই চাও না তুমি? ওলে বাবা, যাক আগে আসল কথা বলেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ঘুরতে যাচ্ছি আমরা একটা রোমান্টিক জায়গায়। ময়না নদী? রাগ উঠাবেন না, ঠিক করে বলুন। আবিরের সাথে কুলাকুলি করতে। আবিরের নাম শুনে চুপ করে রইল বৃষ্টি, আর কোনো কথা বলল না। একটা সময় রিক্সা থেমে গেলে বৃষ্টি নেমে পড়ল। নিশান্ত ভাড়া মিটিয়ে হাঁটা ধরলো, বৃষ্টিও তার পিছনে নীরবে। নিশান্ত থেমে যেতেই বৃষ্টিও থেমে যায়। সামনে চোখ বুলিয়ে দেখে ওরা একটা ঘরে এসে থেমেছে। বিশাল কক্ষ, কিন্তু আশেপাশে কিছুই নেই, শুধু দেওয়ালের সাথে কিছু বেঞ্চ রাখা। দেয়ালে রয়েছে উল্টোপাল্টা নকশা কালার স্প্রে দিয়ে। সামনে তাকাতেই ভ্রু কুচকে এলো বৃষ্টির। কক্ষের মাঝ বরাবর একটা বর্গাকার টেবিল রাখা, তার দুই পাশে বরাবর দুটো চেয়ার রাখা। একটা আবিরকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর সামনে ও পেছনে তিনটে লোক দাঁড়িয়ে আছে। ওরা যেন ওদের অপেক্ষাই করছিল এতক্ষণ। বৃষ্টি নিজের বাম হাতে থাকা হাতঘড়ির দিকে তাকালো। আবিরের সাথে 11টায় দেখা করার কথা, এখন 11:23 বাজে। সে আবার নিশান্তের দিকে তাকালো। নিশান্ত সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের সাথে কথা বলছে, হাতও মেলালো তারা। নিশান্তের কথা শুনে বুঝতে পারলো ছেলেটার নাম প্রান্ত। কিন্তু তারা এখানে এসেছো কেন? শুরুটা হয়েছিল 4 বছর আগে, তবে আমি আমার মতো করে বলি। বলেই বৃষ্টিকে আবিরের বরাবর রাখা চেয়ারে বসার জন্য ইশারা করলো নিশান্ত। বৃষ্টি ইতস্তত করলেও বসে পড়লো, কারণ নিশান্ত বলেছিল। চিন্তা নেই, তোমার এক্সের সাথে ক্যান্ডেল লাইট ডিনার করতে আনিনি তোমায়। সামনে আবিরের বসে থাকাটা তার কাছে ভালো লাগছে না, যদিও মুখ হাত বা বাঁধা, তবুও ভালো লাগছে না তার। নিশান্ত বেশি সময় নিল না, বৃষ্টি বসার সাথে সাথেই নিজের কথাগুলো একের পর এক বলা শুরু করলো। বৃষ্টিও সবটা জানার জন্য আবিরকে নিয়ে আর মাথা ঘামালো না। ও প্রান্ত আমার বন্ধু, পেশায় পুলিশ। 3 মাস আগে আমার সাথে যোগাযোগ করে নিজের একটা কেস নিয়ে বেশ কিছু বেআইনি কাজ কেউ একজন বা একদল লোক সকলের অবচরে করছে। কাজের ধরনের মধ্যে রয়েছে সাইবার অপরাধ সহ আরো অনেক কিছু। উদাহরণ হিসেবে বলবো, নকল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে সেটা নিয়ে নানান অনৈতিক কাজ, বিভিন্ন নতুন হার্ডওয়্যার বদলে পুরোনোটা সংযুক্ত করা। হ্যাঁ, কিন্তু আছে, এগুলো বেশি করা হতো। আর এসব কিছুর মূলকে সেটা খুঁজে বের করা যাচ্ছিল না, কারণ তাদের কাউকেই ধরা যাচ্ছিল না। আমার কথাগুলো সহজ মনে হলেও এর গভীরতা অনেক বেশি। তোমাকে শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করি। ফিঙ্গারপ্রিন্ট দিয়েই যদি কিছু বলতে চাই, তাহলে বলবো আধুনিক যুগের গুরুত্বগুলো শেষ করা যাবে না। একজনের পরিচিতি প্রকাশ পায় এর মধ্য দিয়ে। বিভিন্ন বেআইনি কাজ যদি ধরো, তাহলে দেখবে এসব নকল ফিঙ্গারপ্রিন্টের বাজার মূল্য অনেক চড়া। মানুষ নিজের কোনো কাজ হাসিল করতে হলে কিছু কিছু ক্ষেত্রে সঠিক উপায় অবলম্বন না করে শর্টকাট বাছাই করে। সেক্ষেত্রে বিভিন্ন দলিলে স্বাক্ষর লাগলে তো কথাই নেই। একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট জায়গায় একটি স্থাপনা তৈরি করতে চায় কিংবা বিল্ডিং, সেক্ষেত্রে কম খরচে সে পুরো কাজ শেষ করার চেষ্টা করতে পারে। এজন্য সেই বিল্ডিং এর মান ভালো হবে না, সেখানে নানা সমস্যা হতে পারে, কিংবা বিল্ডিং ধ্বসের মাধ্যমে অনেক মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু মালিক সে কাজ করতে চাইবে না। এই বিল্ডিং তৈরির আগে অনুমতি নেওয়া হয়, সেখানে মালিক পক্ষের স্বাক্ষর থাকে, সাথে নকল কিছু দলিল বিল্ডিং সম্পর্কিত। এখানে যদি কোনোদিন ওই বিল্ডিং ধ্বস হয়, তাহলে পুলিশ তার পেছনের খবর বের করার চেষ্টা করবে, কিন্তু প্রমাণ হিসেবে পাবে ওই নকল দলিল, যেখানে নকল ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে। এতে করে আসল মালিক পার পেয়ে গেল, কারণ স্বাক্ষর হিসাবে নকল ফিঙ্গারপ্রিন্ট বা স্বাক্ষর ছিল, যেটা তার সাথে ম্যাচ করবে না। এটা ছিল শুধু একটা ক্ষেত্র। মানুষ রোজ রোজ অগণিত এমন নকল দলিল তৈরি করে। নকল আইডেন্টি কার্ড, টাকা সংক্রান্ত কার্ড, কিংবা বিভিন্ন লেনদেন সম্পর্কিত কাজ, প্রায় সব ক্ষেত্রেই নকল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হয়। এতে দেখা যায় বিভিন্ন খাবারের কোম্পানি ভেজাল মিশ্রিত খাবার বানানোর সুযোগ পায়। আর আজকাল তো সব জিনিসই ভেজাল, সেটা খাবার হোক বা অন্য কিছু। অনেক সময় দেখা যায় যার কাছ থেকে অনুমতি চেয়ে স্বাক্ষর করানো হয়, সেই ক্ষেত্রে তার আসল স্বাক্ষর না দিয়ে আরেকটা নকল আঙ্গুল ছাপ দিয়ে চালায়। এবার আসি কাজটা করার একটা উপায় নিয়ে, যেটার সাথে আবির জড়িত। শুধু আবির না, আবিরের একটি দল আছে এই কাজ করার জন্য। আমাকে যখন সবটা জানানো হয়, তখন আমি সেই জায়গা থেকে শুরু করি যেখান থেকে এই কেসের শুরু। প্রান্তদের দল ওদের একটা কর্মস্থল খুঁজে পেয়েছিল, যদিও তেমন কোনো চিহ্ন রেখে যায়নি। তবে ওরা সন্দেহ করেছিল এখানে নকল ফিঙ্গারপ্রিন্ট নিয়েই কাজ হয়। বলতে গেলে বৃষ্টি, যেখানে তুমি এখন বসে আছো, এই বিশাল কক্ষটি, আমি আর শুধু এই কয়েকটা চেয়ার আর টেবিল ছাড়া তেমন কিছু পাইনি। তবে দেয়ালে বিভিন্ন ছাপ কিংবা ফেলে রাখা জিনিসগুলো খুব সাহায্য করে আমাদের।
এটা বুঝতে যে এটাকে একসময় ল্যাব হিসেবে ব্যবহার করা হয়েছে। আলমারিও ছিল, কিন্তু তাতে কিছু ছিল না তেমন। বাইরের লোকদের কাছ থেকে শোনা যায় এই বিশাল কক্ষটি বিগত 6 থেকে 7 বছর ধরে বন্ধই পড়ে আছে। মাঝে মাঝে ভার্সিটির কিছু নির্দিষ্ট ছেলে মেয়ে আসে, আবার চলে যায়, তবে সময়টা কেউ বলতে পারেনি। খুব কমই দেখেছি তাদের। এখানে আসার পর ছড়িয়ে রাখা অল্প কিছু জিনিস, খাবারের প্যাকেট আর বদ্ধঘরের পরিবেশের সাথে এখানের অমিল প্রথম ক্লু হিসাবে গণ্য হয়। আর সবচেয়ে বড় ক্লু ছিল এই টেবিলটা, মূলত টেবিলের ড্রয়ার থেকে হুমায়ুন আহমেদের হিমু সমগ্র বই আর সাথে কিছু হাইলাইটার। এটা আমাদেরকে আবির পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। হয়তো হ্যান্ড গ্লাভস পরে কাজ করতো, তাই ওদের ফিঙ্গারপ্রিন্ট কিংবা অন্য কিছু খুঁজেই পাইনি। তবে যাই হোক, এতে করে আমি আমার বউকে পেয়ে গিয়েছি। বৃষ্টি নিশান্তের সব কথাই মনোযোগ দিয়ে শুনছিল। মাঝপথে সকলের সামনে এমন কথা বলায় লজ্জা পেল। চোখ রাঙিয়ে নিশান্তের দিকে তাকিয়ে বুঝালো ইতি উতি না করে মূল কথায় আসছে। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো প্রান্ত আর লোক দুটো নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে, আর আবির খুব মনোযোগ দিয়ে শুনছে নিশান্তের কথা। নিশান্ত আবিরের দিকে তাকিয়ে একটা হাসি দিল। ওর বাঁকা হাসি দেখে বৃষ্টি অবাক হলেও কিছু বলল না। আবির একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র, খুব ব্রিলিয়ান্ট, সাথে তার বন্ধুরাও। শুরু থেকে পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। নতুন কিছু আবিষ্কারের ক্ষেত্রে তার বেশ কৌতূহল, তবে সম্পূর্ণ সেটা মনস্তান্ত্রিক বিষয়। মানুষের মন কিংবা মস্তিষ্ক নিয়ে গবেষণা বহু বছরের, সেই নিয়ে নানা যুক্তিতর্ক গুগল থেকেই পাওয়া যায়। একজন মানুষ আরেকজন মানুষকে বস করতে পারে। গ্রামে তো এদেরকে আবার অন্য চোখে দেখা হয়। যাই হোক, আজকাল এ নিয়েও কম কাজ হয় না। দেখা যায় একজন প্রেমিক তার প্রেমিকাকে কথা জালে ফাঁসিয়ে কত কাজ করে নেয়। এক কথায় মন নিয়ে খেলা, কথা বা মস্তিষ্ক নিয়ে খেলা করা, নিজের নানান কথার মাধ্যমে কারো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা, এই কাজটা আবিরের দল খুব ভালো পারত। ধরা হোক আবির কোনো এক সময় কারোর সাথে বাজি ধরে খুব কঠিন একটা কাজের, একটি বড় প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত কারো ফোন থেকে তথ্য বের করে আনতে হবে। এর আশেপাশে আরো কাজ দিতে পারে, যেমন কাউকে সেই তথ্য দিয়ে ব্ল্যাকমেল করা কিংবা বড় অ্যামাউন্টের টাকা আদায় করে নেওয়া। তাতে আবিরও তার বন্ধুরা রাজি হয়ে যায়। প্রথমত তার আইডি হ্যাক করে তার সম্পর্কিত অনেক তথ্য বের করে আনে, তারপর বন্ধুদের মাধ্যমে ফোন চুরি করে কাছের কোনো জিনিসের উপর আঙুলের ছাপ নিয়ে নেয়, কারণ ফোনের লক খুলতে প্রয়োজন। সেখান থেকে প্রক্রিয়া করে নকল আঙুলের ছাপ তৈরি করে সেটা দিয়ে লক খুলে বিভিন্ন তথ্য বের করে আনে। সেখান থেকে টাকা নিয়েছে কিনা সেটা তোমার না জানলেও চলবে। প্রথমত শুরুর দিকে এমন কাজ বেশ কয়েকবার করায় তারা নিজেদের গুণ ধরতে পারে। এবার শুরু করে নিজেদের ইচ্ছা পুরো। দেখা যেত কিছু বড় লোক ছেলে মেয়েকে তারা ভালোবাসার জালে ফাঁসাতো, এক কথা নিজের শিকার বানাতো, তারপর তাদের থেকে বিভিন্ন উপায়ে টাকা আদায় করতো কিংবা নিজেদের চাহিদা পূরণ করতেও ছাড়তো না। কিছু কিছু মানুষ সহজে মেনে যেত, আবার কেউ না বললে তার মস্তিষ্ক নিয়ে খেলা চলতো। ধীরে ধীরে এই কাজের পরিধি বাড়তে থাকে। তবু শুরুর দিকে বেশ কয়েক বছর এটা শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বেকার যুবকের কাছে পৌঁছায়, যেটা বৃহৎ আকার ধারণ করেছে আজ। এখনকার যুগে অনেক ছেলে মেয়ে আছে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। তুমিও আছো বৃষ্টি। অনেকে আবার আইডি হ্যাক সহ নানান কাজ করে, তাদেরকে টাস্ক হিসাবে এসব দেওয়া হয়। দেখা যায় একটা ছেলে কোনো গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করছে, কিন্তু সে আসলে জানেই না যে সে একটা বেআইনি কাজ করছে। নকল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের পরিমাণ এতটাই বেড়েছে যে আসলগুলো কোন জায়গায় ব্যবহৃত হয় সেটাই কেউ জানে না। এই ছিল আবিরের বেআইনি কাজের শুরু আর বিস্তার, সাথে ব্রেন ওয়াশ। এবার আসি তোমার স্বপ্নের দিকটা। এটা সম্পূর্ণ আবিরের নিজ ইচ্ছায় ছিল। স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। গড়ে মানুষ জীবনের 33% সময় ঘুমিয়ে কাটায়। বিজ্ঞানের মতে একজন মানুষ তার সারা জীবনে গড়ে প্রায় 1 লক্ষ বারের মতো স্বপ্ন দেখতে পারে, এক রাতে 24টিরও বেশি। স্বপ্নে ব্যক্তির কাছে নিজের নানা রকম আবেগ, তথ্যের প্রকাশ ঘটে। স্বপ্ন মূলত দর্শন ইন্দ্রিয় কাজ। স্বপ্ন দেখা অনেকটা সিনেমা দেখার মতো। সাধারণত প্রায় 90 থেকে 180 মিনিট স্বপ্ন দেখি, যেখানে গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় প্রায় 10 থেকে 15 মিনিট। আবার বলা হয়ে থাকে আমাদের প্রতিটা স্বপ্নের স্থায়িত্ব মাত্র 4 সেকেন্ড। মনোবিজ্ঞানীদের মতে মানুষের ঘুমের 2টি পর্যায় রয়েছে, একটি র্যাপিড আই মুভমেন্ট REM, অন্যটি নন র্যাপিড আই মুভমেন্ট নন REM। REM পর্যায়ে থাকার সময় স্বপ্ন দেখে এ সময় নন অ্যাড্রেনালিন ও অ্যাড্রেনালিন হরমোন বেশি নিঃসরিত হয়। মানুষ যখন উদ্বিগ্ন থাকে তখন সে স্বপ্ন বেশি দেখে। দৈনন্দিন জীবনে ঘটনার তথ্য মানুষের মস্তিষ্কের থ্যালামাস নামক অংশে জমা হয়। যখন মানুষ ঘুমায় তখন এই থ্যালামাস বন্ধ বা ঘুমন্ত অবস্থায় থাকে। স্বপ্ন যখন দেখি তখন এই থ্যালামাস বন্ধ থাকে, আর REM পর্যায়ে থাকার সময় থ্যালামাস দোলনার মতো ঝুলতে থাকে। ফলে ছিন্ন ছিন্ন ঘটনা প্রবাহ আমরা স্বপ্নে দেখি। কারো হাইতলা শব্দে নিশান্তের কথায় আবার ব্রেক লাগে। সে সামনে তাকিয়ে দেখলো প্রান্ত ঘুমিয়ে পড়বে এমন অবস্থা। বৃষ্টি বলল, আপনি আবার জ্ঞান দেওয়া শুরু করেছেন। আমরা জানি না, ঠিক আছে, কিন্তু এমন কঠিন কঠিন কথা কি না বলে ভালো হয় না? নিশান্ত খেয়াল করলো সে সত্যি আবার বেশি ব্যাখ্যার দিকে চলে যাচ্ছে, তাই সরি বলে আবার শুরু করলো। আবির প্রথমত তোমাকে প্রপোজ করেছিল বাজি ধরে। তুমি ছিলে বাস্তববাদী মেয়ে। স্বাভাবিক কাজে যারা ইমোশনাল হয়ে পড়ে
তাদের কাতারে তুমি পড়ো না, বলতে গেলে আবেগে গা ভাসাও না। তাই তোমাকে প্রপোজ করে রিজেকশন পাওয়া গিয়েছে সব সময়। এই চ্যালেঞ্জ আবিরও নিয়ে নেয়। যেহেতু আবির মস্তিষ্ক আর মন নিয়ে খেলতে পারতো ভালো, তাই সে তোমাকে তার প্রতি দুর্বল করার চেষ্টা করে শুরুতে। তারপরে যখন সফল হয় না, তখন তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রণের চেষ্টা করে। একটা সময় তুমি ওর নিয়ন্ত্রণে চলেও আসো আর অ্যাকসেপ্ট করে নাও। আবির জিতে যায় বাজি, আর তোমরা তোমাদের রিলেশন কন্টিনিউ করে যাও, যদিও তেমন কিছুই করোনি। তুমি বলেছিলে তুমি খারাপ স্বপ্ন দেখা শুরু করেছিলে আবিরের সাথে রিলেশন হওয়ার 5 থেকে 6 মাস পর থেকে। মনে করে দেখো তো, তার কয়েকদিন আগেই তুমি আবিরকে হিমু সমগ্র উপহার দিয়েছিলে। সেই বইয়ের শুরুর পৃষ্ঠায় লেখা ছিল ফ্রম রাফিয়া। সেই বইয়ের শুরুর পৃষ্ঠায় লেখা ছিল ফ্রম রাফিয়া সুলতানা বৃষ্টি এন্ড টু লাভ, তাই তো? সাথে ব্রেকেটে তারিখ। ওই লাল লাল হার্ট দেখলে আমার এখনো যে কি পরিমাণ রাগ হয়। সেই বই থেকে আমি হাইলাইটার দিয়ে দাগানো লাইনগুলো মিলিয়ে দেখি। বইয়ে পরীক্ষা করতে পাঠিয়েছিলাম, কিন্তু হয়তো এটা বইও হাতে গ্লাভস করে পড়তো। বইয়ে বেশিরভাগ লাইন দাগানো ছিল হিমুর বাবার এক্সপেরিমেন্ট করার বিষয়গুলোতে। সেখান থেকে জানতে পারলাম আসামি এক্সপেরিমেন্টের দিকে বেশি কৌতূহলী। এখানে থাকা জুতার ছাপ আর আকার দিয়ে মানুষের সংখ্যাও হিসাব করেছিলাম। তারপর চলে যাই তোমাদের বাড়ি। তোমাকে বারবার জিজ্ঞেস করি, কারণ আমার মনে হচ্ছিল তুমি জেনে থাকলেও থাকতে পারো। আর তোমার ওই অস্বাভাবিক আচরণগুলো তোমার এক্স আবির সম্পর্কে জানার পর তার পিছনে নিজে লেগে পড়ি, আর সময়ের সাথে সাথে সবটা বের করে ফেলি। সিম্পল। তবে এর মধ্যে তোমার প্রতি দুর্বল হয়ে পড়লো, তাই বাকিটা সময় তোমার সমস্যা সম্পর্কে জানতে উঠে পড়ে লাগে। এই পর্যায়ে এসে প্রান্ত বলে ওঠে, তার মানে এসব তুই আগে থেকেই জানতি? হ্যাঁ, বাট তোকে জানাইনি। জানলে যে তোদের ভাবিকে পটানোর টাইম পেতাম না। কবে থেকে জানতিস? আমি তো শুরুতেই ধরে ফেলেছিলাম, বলতেও যাচ্ছিলাম, কিন্তু তখন তুই আমার কথা শোনার আগে আমাকে বৃষ্টির ছবি দেখালি। তাই আমি মতামত বদলে ফেললাম আর এখানে চলে আসলাম। যদিও গেস করেছিলাম, তবে তাতে কিছু ভুল ছিল না, উল্টো আরো নতুন কিছু জানতে পেরেছি। তোর জন্য আমি আরো আগেই প্রমোশনটা মিস করে ফেললাম। ভাবি তো পেলি, কান্না করিস না। আর বৃষ্টি, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ফ্রয়েডীয় তত্ত্ব মতে স্বপ্ন মূলত মানুষের গোপন আকাঙ্ক্ষা এবং আবেগের বহিঃপ্রকাশ। মানুষ জাগ্রত অবস্থায় যে আবেগগুলো লালন করে তা ঘুমন্ত অবস্থায় স্বপ্নরূপে আসে। আবির তোমার পেছনে পড়ে থাকার জন্য শুরুতে ভালো স্বপ্ন দেখতে, কিন্তু আবিরের ইচ্ছা জাগলো অন্য কিছুর। নতুন আবিষ্কার হিসেবে তোমাকে বানালো তার পুতুল। তুমি যেহেতু আবিরের কথা শোনা শুরু করেছিলে, নিজের ইচ্ছায় নয়, আবিরের নিয়ন্ত্রণের জন্য ওকে সব কথা হ্যাঁ বলে দিতে। আবির তোমার উপর তাই সহজেই এক্সপেরিমেন্ট শুরু করে। আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে আবির মানুষের স্বপ্নের উপর নিজের নিয়ন্ত্রণ আনতে চেয়েছিল। দেখা যায় ঘুমন্ত মানুষের উপরে একটি পর্যায়ে নিয়ন্ত্রণ আনা যায়। আবির প্রথমে তোমাকে এমন ড্রাগ দেওয়া শুরু করে যাতে তুমি ঘোরের মধ্যে কিংবা ঘুমের মধ্যেই চলে যাও। তারপর কথার মাধ্যমে তোমাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। মূলত কথা বলার সময় তুমি ওর কথার জালে হারিয়ে যেতে, তাই বুঝতেই পারতে না আবির কিভাবে তোমাকে ড্রাগ দিত। একসময় ঘুমিয়েও পড়তে। দেখবে ইনসোমনিয়া কিংবা অনিদ্রা রোগীদের ক্ষেত্রে নানান উপায় অবলম্বন করা হয়ে থাকে, নামটা ঠিক মনে পড়ছে না। তবে সেই উপায়ের ক্ষেত্রে একটা মানুষকে চোখ বন্ধ করতে বলে তার ঘুমের উপযোগী পরিবেশ শুধু কথার মাধ্যমে তৈরি করত। তাকে চোখ বন্ধ করে কল্পনা করতে বলা হতো। এক পর্যায়ে রোগী ঘুমিয়েও যায়। সেরকম স্বপ্নে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে আবির। কম্পিউটারে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই মানুষের মুখ তৈরি করা যায়। আসল মানুষের সঙ্গে সহজে এসব চেহারার পার্থক্য করা না গেলেও এমন চেহারার কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে নেই। এদের ছবি তোমাকে দেখানো হতো অফিসে, সেগুলো তোমরা গেমসের ক্ষেত্রে ব্যবহার করতে। সেটা দেখতে দেখতে একসময় স্বপ্নেও তাদের দেখা শুরু করো। কারণ বলা হয়ে থাকে আমরা স্বপ্নে জাগ্রত অবস্থায় এক ঝলক দেখা মানুষগুলোকেও দেখতে পারি, যদিও তাদের ভুলে যাই, কিন্তু স্বপ্নে দেখতে পাই। আবিরের সাথে রোজ রাতে ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলেও স্বপ্ন দেখার পর্যায়ে আবির কথার মাধ্যমে তোমার স্বপ্ন নিয়ন্ত্রণ করত। আবিরের গবেষণা চলতে থাকে। একসময় আবির চেষ্টা করে তোমাকে আসল কোনো ঘটনা স্বপ্নে ঘটনা ঘটার আগেই দেখিয়ে দেওয়ার। সেই হিসাবে একজন সৎ পুলিশ অফিসারকে শিকার বানায়। অবশ্য উনি আবিরদের বেআইনি কাজের হদিস পেয়েছিলেন, তাই আর কি। প্রথমে অফিসে তার ছবি তুর্য এর মাধ্যমে তোমাকে বারবার দেখায়, তারপর স্বপ্নের পরিবর্তন চেষ্টা চালায় আর সফল হয়। তারপর বাস্তব জীবনে তাকে সেভাবেই হত্যা করে। আর আবিরকে নিয়ে সেই দিন দেখা স্বপ্নটাও আবিরের এক্সপেরিমেন্টের অংশ ছিল। সেই জন্যই মৌটুসিকে বিয়ে করেছে আর আর হিমুর বাবার থেকে অনুপ্রাণিত হয়ে তোমার উপর নিজের পরীক্ষা করেছে। দ্যাটস ইট। নিশান্তের কথা শেষ হতে বৃষ্টি একটা ঘোর থেকে বের হয়ে আসে যেন। এই 4 বছর সে কারো পুতুল হিসাবে ছিল এটাই মানতে কষ্ট হচ্ছে। এই জন্যই আবিরের বিয়ের পরও সে নিজের অনুভূতি নিয়ে দোটানায় ছিল। নিজের আসল সত্তাকে খুঁজে পেত না বলে মনে হতো তার। কান্না করা উচিত কিনা সেটা বুঝতে পারতো না। সবটা হজম করতে সময়ের প্রয়োজন, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। নিশান্ত বৃষ্টির অবস্থা দেখে তার পিছনে হাঁটা ধরলে পিছন থেকে প্রান্ত বলে ওঠে, যা, বাকিটা বরঞ্চ আমি সামলে নিচ্ছি। আর তবে বিয়ের দাওয়াত দিতে ভুলিস না, আমার জন্য কিন্তু ফাইনালি বিয়েটা করতে পারছিস। নিশান্ত হেসে সেখান থেকে চলে যায়। সবটা পরিষ্কার হওয়ার পর নিজেকে সবচেয়ে বোকা মনে হয় বৃষ্টির। সেই সময় বাড়ি ফিরে খালি গেমস খেলা ছাড়া একটা কাজও করেনি সে। যদি মাথাটা একটু ঠান্ডা করা যায়,
সারাদিন ঘর থেকে বৃষ্টি বের হচ্ছে না, খালি গেমস খেলছে দেখে নিশান্ত বৃষ্টিকে টেনেই ছাদে নিয়ে গেল। আকাশের রং লাল হতে শুরু করেছে, নীল লাল সাদা রং লুকোচুরি খেলছে আকাশে। মৃদুমন্দ বাতাসে এক চরম নিস্তব্ধতা বিরাজ করছে। রেলিংয়ের কাছে দাঁড়ালে নিচের গলিতে ছেলেদের ক্রিকেট খেলতে দেখা যাবে। বৃষ্টিকে দেখে মনে হচ্ছে এক বিশাল ঝড় হয়ে যাওয়ার পরে নীরবতা তার মধ্যে রয়েছে এখন। হুট করে আকাশের দিকে তাকিয়ে নিশান্ত বলতে শুরু করলো, আমি আসলে তোমার বাবার বন্ধুর ছেলে না। সত্য কথা বলতে গেলে আমার তো বাবাই নেই, মাও নেই, আর না আছে পরিবার। তোমার বাবার কাছাকাছি থাকতে তার এক বন্ধুর তত্ত্ব নিতে হয়েছিল আমাকে, এর বেশি কিছু না। বৃষ্টি অবাক হয়ে তাকালো তার দিকে। এতক্ষণের চিন্তা সরে গেল মন থেকে। নিশান্তের করা কাজগুলো এক এক করে মনে পড়তে থাকলো। আবিরের সামনে বলা কথাগুলো মনে পড়লো। বৃষ্টির জন্য এই বাড়িতে আসা, মাঝে মাঝে অভিমান করে নিশান্তের বলা কথাগুলো মনে পড়লো। সবটা যেন মিলে গেল একইভাবে। বৃষ্টির ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠলো, এক চিলতে হাসি। সে নিশান্তের দিকে তাকালো। আজ খুব করে ছেলেটা টানছে তাকে। এতদিন দোটানায় ছিল, কিন্তু আবিরের প্রতি তার কোনো অনুভূতি নেই। বুঝ হওয়ার পর আজ কোনো বাধা কাজ করছে না তার মধ্যে। নিশান্তের বলা প্রতিটা কথা মনে গভীরভাবে দাগ কেটেছে অনেক আগেই। কিন্তু প্লেবয় উপাধি দেওয়া ছেলেটার সকল কাজ আজ তার সত্য মনে হচ্ছে। নিশান্ত সত্যিই তাকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়েদের সাথে কথা বলতো। শব্দ করে হেসে পাশ থেকেই নিশান্তকে আলতো হাতে জড়িয়ে ধরলো সে। নিশান্তও হেসে ফেললো। নিশান্ত আর বৃষ্টির বিয়ে 2 বছর হয়ে গিয়েছে। সেদিন বৃষ্টির সম্মতি পাওয়ার পর আর সময় নষ্ট করেনি নিশান্ত, সরাসরি বাবাকে সবটা জানিয়ে দেয়। তারপর ধুমধাম করে তাদের বিয়ে হয়। সকালে ঘুম ভাঙতে নিশান্ত চোখ আধভোজা রেখেই পাশে হাত রাখলো। জায়গাটা ফাঁকা। বুঝতে পারলো বৃষ্টি উঠে পড়েছে। এখন হয়তো খাবার তৈরি করতে লেগে পড়েছে। চোখে রোদের আলো পড়ছে না গাছের কারণে। এই জায়গায় বাসা নেওয়ায় নিজেকে বেশ করে ধন্যবাদ দিল নিশান্ত। শুরুর দিকে বৃষ্টি নিশান্তের ঘুম ভাঙাতে ঘরের পর্দা সরিয়ে দিত, তাই পরের বার বাসা বদলানোর সময় গাছপালা দেখেই বাসা নিয়েছে। এখানে থাকতে হলে কয়েক মাস বোধ হয়। এর আগেও বেশ কয়েকবার বাসা বদলানো হয়েছে নিশান্তের কাজের জন্য, আবার বদলিয়েছে। নিশান্ত আবার উপর হয়ে শুয়ে পড়ল। ঘুম আসতে না আসতে বৃষ্টি খোঁচানো শুরু করে দিল, তাই সোজা হয়ে শুয়ে ঘুমো ঘুমো কণ্ঠে জ্বালাতে মানা করলো। বৃষ্টি তাকালো জানালার দিকে। গাছের কারণে রোদ ঘরে আসছে না বলেই এত কষ্ট করতে হচ্ছে তার। সে বলল, এবার না উঠলে কিন্তু গাছের ডালগুলো কেটে দেবো। ভালোবাসি বউ, এবার একটু ঘুমাতে দাও তো আমার কিউট সুইট বউ এখান গুলুমুল। ঘুমের মধ্যে নিশান্ত কি বলছে সেটা সে নিজেও জানে না। বৃষ্টি দেরি না করে পিঠের ওপর কিল বসিয়ে দিল। নিশান্ত চিৎকার করে উঠে বসলো। পুলিশ, পুলিশ বাঁচাও, আমাকে মারছে। তারপর বৃষ্টি জোরে শব্দ করে হেসে ফেলল। আজও ইচ্ছা করে এমন করছেন তাই না, যেন আমাকে সকালে হাসাতে পারেন? শুধু শুধু আমাকে মারলে বউ, আমি ব্যথা পাই না? না। ভালো কথা, আমাদের আবার বাড়ি বদলানো লাগবে। এখানে কাজটার জন্য মনে হচ্ছে অন্য শহরে যেতে হবে। না, আমার গেমসের সবকিছুর সেট আপ আমি এই জায়গায় ধরেই করেছি। আপনি একা চলে যান, আমি যাব না। কিন্তু আমার গেমস বানাতেই পারলাম না ঠিক করে আপনার জন্য। খাগড়াছড়ির টিকিট বাতিল করতে হবে বলে মনে হচ্ছে। আই লাভ ইউ বর। আই লাভ ইউ 2, 3, 4 অনেকগুলো বউ।